কলমটা কই? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ইম্পর্টেন্ট লাইভ ক্লাসে। মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো, কেমন যাচ্ছে তোমাদের সবকিছু একটু আমাকে এক করে জানাবা। তোমাদের প্রিপারেশনের অবস্থা একটু সেটাও আমাকে জানাবা। বাট বিফোর দ্যাট আমাকে একটু জানাও যে ভাইয়ার কথাগুলো তোমরা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং এই যে বোর্ডের লেখাটি দেখতে পাচ্ছ ইংলিশ ন্যারেশন অ্যান্ড পাংচুয়েশন, এই লেখাটি তোমাদের কাছে পরিপূর্ণ ভিজিবল কিনা প্লিজ আমাকে জানিয়ে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের ফাহাদ ভাইয়া তোমাদের সাথে আছি। আমরা এতদিন শর্ট ভিডিওস নিয়ে তোমাদের সাথে ভাইয়া যুক্ত ছিলাম বা অন্যান্য ক্লাসগুলো নিয়ে যুক্ত ছিলাম, বাট আজকে খুবই ইম্পর্টেন্ট একটি লাইভ ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি। এবং এই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা দেখব বোর্ড পরীক্ষাতে কিভাবে আমরা পরিপূর্ণভাবে ন্যারেশন এবং পাংচুয়েশন মার্কসে 100% আনসার করতে পারি এবং 100% রেজাল্ট আনতে পারি। আমরা সেই জিনিসটা চেক করব আজকে, সেই জিনিসটা আমরা আজকে শেখার চেষ্টা করব এবং অ্যাপ্লাইয়ের ওয়েটা আমরা আজকে ফলো করার চেষ্টা করব। সো একটু আমাকে জানাও সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা এবং এভরিথিং ঠিকঠাক আছে কিনা। আমার সাথে অলরেডি মেহেদি হাসান জয়েন করেছো, মেহেদি হাসান, হুমায়রা ইসলাম, তারপরে আমাদের সাথে মনিকা জয়েন করেছে। অলরাইট, ভেরি নাইস, অসংখ্য শিক্ষার্থী জয়েন করছো। একটু সময় দিব সবাইকে, আমরা 2 মিনিট সময় দিব বাদ বাকি সকল শিক্ষার্থীকে জয়েন করার জন্য। মাঝে মধ্যে এর মাঝখানে আমি তোমাদের সাথে একটু বাতচিত করে নেই, একটু কথাবার্তা বলে নেই, দেখি আমাদের সাথে আর কে কে আছো এখানে। তো নুসরাত আছো, বিশাল পল আমাদের সাথে যুক্ত হয়েছে, তারপরে হচ্ছে নুসরাত আমাদের সাথে যুক্ত আছো, নাইমুল আছো, এরপরে হচ্ছে আর কারা কারা আছো দেখি তো। নজরুল আছো আমাদের সাথে, রাফি যুক্ত হয়েছে, কাজুল যুক্ত হয়েছে, তৌসিফ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এই গ্রুপের সবাইকে মেনশন দিতে হবে এবং ক্লাসটি করতে সবাইকে ইনভাইট জানাতে হবে প্লিজ। আমরা সবাই একসাথে ক্লাসটা করব, কেউই একা ভালো করব, কেউ খুব বেশি ভালো করব, খুব কম, কেউ রেজাল্ট খারাপ করবে, আমরা এমনটা যাতে না চিন্তাভাবনা যাতে না রাখি। সবাই একসাথে একত্রে ভালো একটা অবস্থানে যাব, ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাব, ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো। সবাই একসাথে কাজ করলেই ভালো হবে। দশে মিলে করি কাজ, হার জিতে নাহিলাজ, যে কথাটা আছে সে কথাটা আমরা একটু আমরা অলওয়েজ মাথায় রাখবো। সো আমি দেখি তো আমার এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি সবকিছু ভিজিবল কিনা। জাস্ট 1 মিনিট। ওকে, ইয়েস, সবকিছু ঠিকঠাক আছে। ইয়েস, ওকে, আমি শেয়ার করে দিই, আমার পেজ থেকে আমি শেয়ার করে দিচ্ছি এখানে। আচ্ছা, ওকে, বলো তোমাদের সব কিছু মিলিয়ে প্রিপারেশনের কি অবস্থা, তোমাদের প্রস্তুতির কি অবস্থা, প্রিপারেশনের কি অবস্থা দেখি একটু আমাকে জানাও তো সবাই। তোমাদের প্রিপারেশনের কি অবস্থা ইংলিশের এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে ভাইয়া আমরা কতটুকু তোমাদেরকে হেল্প করতে পারছি সেটা পরে, বাট তোমার অবস্থান থেকে একটু আমাকে বলো যে সব কিছু মিলিয়ে তোমার প্রস্তুতির কি অবস্থা ভাইয়া। ক্লাসটি না, লাইভ ক্লাস সবাই লাইভ ক্লাসে জয়েন করবা। লাইভ ক্লাস করলে তোমাদের জন্য সবচাইতে বেটার হবে, সবচাইতে ভালো হবে। এবং আমি অলওয়েজ প্রেফার করি লাইভ ক্লাসে যুক্ত থেকে তোমাদের ক্লাসগুলো করার জন্য। এতে দেখা যায় অনেক সময় তোমরা অনেক প্রশ্ন করো, সে প্রশ্নের উত্তর করতে ভাইয়া সুবিধা হবে এবং তোমাদের আনসারটাও তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবা। সো আই অলওয়েজ প্রেফার টু ডু লাইভ ক্লাস, অলওয়েজ। এটা আমি সবসময় তোমাদেরকে প্রেফার করবো ভাইয়া। আচ্ছা, সো আজকে আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমরা আগামী 1 ঘন্টা ক্লাসটি করব। এই 1 আওয়ারের মাধ্যমে বেশি সময় নিব না। আমি 1 ঘন্টা তোমাদের এই ক্লাসটি করাবো। বড়দের 1 ঘন্টা 10 মিনিট হতে পারে। এই 1 ঘন্টা 10 মিনিট আমরা 2 ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা ন্যারেশন নিয়ে একটু কথা বলবো, অ্যান্ড সেকেন্ড হাফে আমরা হচ্ছে পাংচুয়েশন মার্কস নিয়ে কথা বলবো। এবং আজকের ক্লাসটা মূলত আমাদের প্র্যাকটিস বেসড ক্লাস। আই রিপিট, আজকের ক্লাসটা আমাদের মূলত প্র্যাকটিস বেসড ক্লাস। আমরা প্র্যাকটিসটাকে হাইলাইট করব, প্র্যাকটিসের মধ্যে কোন জিনিসগুলো ভুল করি সেগুলো হাইলাইট করে আমরা আজকে দেখার চেষ্টা করব। অন্য কোনো কিছু নিয়ে ডিসকাশন পার্ট, বেসিক পার্ট নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নাই। আমার মনে হয় এগুলো তোমরা এমনিতেই জানো, 2 বছর ধরে পড়ে এসেছো, এখন বেসিক পড়ানোর কোনো সময় প্রশ্নই আসে না। সো আমি দেখো তোমাদের স্লাইডটা একটু ওভারঅল তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে নেই কি দেখাবো আমি তোমাদেরকে। সো ন্যারেশনের এখানে প্রথমত ন্যারেশনের হালকা জাস্ট কিছু বেসিক 5 মিনিটসের বেসিক তোমাদেরকে দেখিয়ে দিব যে এইটা দেখলে ভালো হয়, যেগুলো দেখে নিবে এগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তারপরে আমরা হচ্ছে মূলত প্র্যাকটিসে চলে যাব ডিরেক্টলি।
অল্প কিছুক্ষণ পরেই আমরা মূলত মেইনলি প্র্যাকটিস চলে যাব। আমাদের এখানে প্র্যাকটিস অনেকগুলো প্র্যাকটিস একটা দুইটা তিন আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো এখানে, প্রায় 8 থেকে 10টা প্র্যাকটিস আমরা এখান থেকে করার চেষ্টা করব। ওকে, হ্যাঁ, আমরা এই যে অনেকগুলো প্র্যাকটিস আমরা এখান থেকে করব, তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্কসে চলে যাব। আমরা এরপর আমাদের 9টা প্র্যাকটিস আছে, আরও আছে হয়তো বা, হ্যাঁ আমাদের 9টা প্র্যাকটিস আমরা ন্যারেশন থেকে করব এবং এরপর আমরা হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্কসে চলে যাব। সো আমরা একসাথে দুটো টপিক পরিপূর্ণভাবে কাভার আপ করতে পারবো বলে আমার বিশ্বাস। একটু আমাকে প্রমিস করতে হবে যে ভাইয়া আপনার সাথে আমরা আগামী 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট যতক্ষণ ক্লাসটি আপনি করাবেন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকব। আমরা কোনো মনোযোগ ছাড়া ক্লাসটা করব না, মনোযোগ দিব এবং যুক্ত থেকে ক্লাসটা করব, অন্য কোনো দিকে আমরা ফোকাসড হব না। এইটা আমাকে প্রমিস করো। বাকি সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ন্যারেশন এবং পাংচুয়েশনে ভালো করতে হয়, এই দায়িত্ব আমার। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেরি না করে আমরা শুরু করি। ন্যারেশন, আমরা সবাই জানি ন্যারেশন মানে কি। ন্যারেশন মানে হচ্ছে আমাদের উক্তি। আমি দ্রুত যাব বিকজ আমাদের অনেক কিছু কাভার আপ করতে হবে, সো দ্রুত গেলে আমাদের মনে হয় ভালো। আর প্র্যাকটিস যা করব প্রত্যেকটা প্র্যাকটিস বোর্ড কোয়েশ্চেন। যদি এই প্র্যাকটিসগুলো তোমাদের কাছে মনে হয় সহজ, তাহলে বোর্ড পরীক্ষাতে সেম টু সেম একদম হুবহু কমন না পড়ুক, বাট এই ধরনেরই তোমাদের কমনটা পড়বে, এই রকমেরই তোমাদের কমনটা পড়বে। ট্রাস্ট মি, এর থেকে কঠিন আসবে না, এর থেকে সহজ আসবে না, এই স্ট্যান্ডার্ডেই প্রশ্নটা আসবে যদি তুমি এই বোর্ড কোশ্চেনটা ভালো মতো করে বা দেখো, বুঝো এবং সলভ করতে পারো। এরকমই তোমার পরীক্ষাতে আসবে, আনসার করতে পারবা। সো ন্যারেশন বেসিক্যালি বলতে কি বোঝায়? উক্তি বোঝায়। যখন কোনো ব্যক্তি কোনো কথা বলে ওই ব্যক্তির কথাকে বেসিক্যালি উক্তি বলে। এখন এই উক্তি দুই রকমের হতে পারে, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন, সেগুলো আমরা জানি। পরীক্ষাতে মূলত আমাদের ডিরেক্ট ন্যারেশন আসবে, ওই ডিরেক্ট ন্যারেশনকে আমাদের ইনডিরেক্টে সলভ করতে হবে। ইনডিরেক্ট টু ডিরেক্ট, ভাইস ভার্সা, এটা তোমাদের আসবে না। 9, 10-এ সেটা আসে না, এটা ইন্টারে গেলে আসতে পারে, বাট 9, 10-এ মেট্রিক লেভেলে, এসএসসি লেভেলে এটা সাধারণত আসবে না। তোমাদের জাস্ট ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন সলভ করতে হবে। ওকে, সো আমি যদি তোমাদের ন্যারেশনে সলভ করতে যাই, তোমাদের এই চার্টটা ন্যারেশন সলভ করতে গেলে আমাদের এই চার্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চার্ট। এটাকে ভাইয়া ম্যাজিক চার্ট বলি। আমার ভাষ্য মতো আমি ম্যাজিক চার্ট বলি। কেন ম্যাজিক চার্ট বলছি? কারণ এই চার্টটা যদি ভালো মতো করে তোমরা মাথায় রাখতে পারো, তোমাদের ন্যারেশনের অনেকাংশে তোমাদের সমাধান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বা সহজ হয়ে যাবে। প্রথমত হচ্ছে আমাদের টেন্সের বিষয়টা এখানে বলছে, টেন্স পরিবর্তনের নিয়মের মধ্যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি দেখো যে কোথাও প্রেজেন্ট আছে, সেটা আমাদের পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এটা আমরা জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ ন্যারেশনে তুমি যদি হচ্ছে প্রেজেন্ট পাও, এইটা যখন তুমি ইনডিরেক্ট করবা, এটাকে পাস্ট টেন্সে রূপান্তর করে ফেলবা। তুমি যদি প্রেজেন্ট টেন্স পাও, তুমি যদি ন্যারেশনে কোনো প্রেজেন্ট টেন্স পাও, এটাকে তাৎক্ষণিক পাস্ট টেন্সে রূপান্তর করে দিবা। প্রেজেন্ট টেন্স পেলে পাস্ট টেন্সে রূপান্তর করে দিবা। ভাইয়া আরো সহজ করে তোমাদেরকে বলছি, এইটা বাদ দাও, আমি তোমাদেরকে আরো সহজ করে বলতেছি। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের একটা থাকে রিপোর্টিং ভার্ব। ন্যারেশনের 2টা পার্ট থাকে না, ডিরেক্ট ন্যারেশনের 2টা অংশ। একটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, এবং একটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এই দুটো পার্ট থাকে আমাদের ন্যারেশনের মধ্যে, সবাই আমরা জানি। সো রিপোর্টিং ভার্ব থাকে এবং রিপোর্টেড স্পিচ থাকে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশিরভাগ 90% কেসেসেই যেরকমটা হয় এ রিপোর্টিং ভার্বটা হয় পাস্ট টেন্স, আর রিপোর্টেড স্পিচটা হয় প্রেজেন্ট অথবা পাস্ট। এই দুটোর ক্ষেত্রেই হয়। রিপোর্টিং ভার্ব আমাদের অলওয়েজ পাস্ট টেন্স হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্স হয়, আর রিপোর্টেড স্পিচটা আমাদের প্রেজেন্ট কিংবা পাস্ট টেন্স, এই দুটো হয়। ফিউচার টেন্স সাধারণত কম থাকে, থাকতেও পারে, তবে একটু কম থাকার সম্ভাবনা বেশি, বাট থাকতেও পারে। যাই হোক, আমরা যেটা সলভ করব, আমরা পরীক্ষাতে যেভাবে সলভ করব সেটা হচ্ছে কি, দেখো আমরা মূলত রিপোর্টিং ভার্বটাকে তেমন চেঞ্জ করব না। রিপোর্টিং ভার্বের বেশিরভাগ তেমন কোনো চেঞ্জ হবে না। এখানে সেট টু থাকলে জাস্ট সেট টুর জায়গাটা, মানে রিপোর্টিং ভার্বের শুধুমাত্র সেট টু এর জায়গাটা পরিবর্তন করব।
শুধুমাত্র আমরা সেট টু এর জায়গাটা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের, অন্য কোনো কিছুর পরিবর্তনের দরকার নাই, অন্য কোনো কিছুর পরিবর্তনের দরকার নাই, শুধুমাত্র সেট টু এর জায়গাটা পরিবর্তন করব। সবাই আমরা জানি আমরা মূলত রিপোর্টের স্পিচটা পরিবর্তন করব। ন্যারেশনের মূল পরিবর্তনটা হয় বেসিক্যালি এই রিপোর্টের স্পিচেই, মূল পরিবর্তনটা কোথায় হয়? রিপোর্টের স্পিচেই। এখন রিপোর্টের স্পিচের ক্ষেত্রে একটা সিম্পল ফর্মুলা মনে রাখবা, সিম্পল ছোট্ট একটা ফর্মুলা মনে রাখবা যে আমরা যদি রিপোর্টের স্পিচে বা ডিরেক্ট ন্যারেশনে যদি V1 পাই, ডিরেক্ট ন্যারেশনে যদি আমরা V1 মানে প্রেজেন্ট ফর্ম পাই, তাহলে ইনডিরেক্ট করার সময় এটাকে আমরা V2 করে দিব। সিম্পলি V1 পেলে V2 করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম পেলে পাস্ট টেন্স করব আমরা। সিম্পলি এটা জাস্ট মাথায় রাখো, ভার্বের V1 পেলে আমরা V2 করব, আর V2 পেলে আমরা হচ্ছে V3 করব। আচ্ছা V3 করব, ঠিক আছে, বাট সামান্য একটু পরিবর্তন আসবে এখানে। V1 পেলে V2 করব, আর যদি V2 পাই সেক্ষেত্রে V3 করব এবং তার পূর্বে একটা হ্যাড যুক্ত করব। জাস্ট এইটাই মাথায় রাখো, জাস্ট এই পার্টটুকুই মাথায় রাখো যে আমরা যদি V1 পাই, V1 পেলে আমরা সেটাকে V2 করব, আর V2 যদি পাই সেটাকে আমরা হ্যাড প্লাস V3 করব। দ্যাটস ইট। এই সিম্পল জিনিসটা মাথায় রাখো, তোমাদের ন্যারেশনটা একদম অনেক সহজ হয়ে যাবে। ট্রাস্ট মি, টেন্সও মাথায় রাখতে হবে না, ভার্বও মাথায় রাখতে হবে না, কিচ্ছু মাথায় রাখতে হবে না, জাস্ট টেন্সের জন্য এই জিনিসটা মাথায় রাখো। V1 পেলে V2 করব, আর V2 পেলে V3 করব, আর এর আগে একটা হ্যাড যুক্ত করব। সবাই এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি? এতটুকু আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আমরা আমাদের হচ্ছে বাদ বাকি প্র্যাকটিসের দিকে বলি বা অন্য জিনিসের দিকে আমরা চলে যাই। চলো, আচ্ছা, সো এখানে আমাদের টেন্স মোটামুটি সবাই বুঝতে পারছে, টেন্স নিয়ে আর কোনো ঝামেলা নাই। আর দেখো এই জিনিসটা মুখস্থ করে ফেলবা, একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো, নিয়ে নিতে পারো, এখানে যা যা আছে তার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যেমন দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, হেন্স থাকলে দেন্স হয়, হেয়ার দেয়ার, এগো থাকলে বিফোর হয়, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় সময় আসে। এগো থাকলে বিফোর, নাও এটাও ইম্পর্টেন্ট, দাজ এটাও ইম্পর্টেন্ট, টুডে থাকলে দ্যাট টুনাইট, বা টুডে থাকলে দ্যাট ডে বা দ্যাট নাইট, এগুলো বসে, এগুলো মোটামুটি আমরা সবাই মুখস্থ করে ফেলবো। এই চারটা আমাদের জন্য খুবই কার্যকরী। এরপরে হচ্ছে আমাদের টু নাইট থাকলে দ্যাট নাইট জানি, এটা আমরা ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, অথবা দ্য ডে বিফোর, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, টুমোরো দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য ফলোইং উইক, কাম, গো, মাস্ট, হ্যাড টু, এই চারটুকু সবাই আমরা মুখস্থ করে ফেলবো ভাইয়া, এই চারটুকু। তো আমি তোমাদের আরেকবার দেখাই ভাইয়া, এই চারটুকু এবং হচ্ছে এই চারটুকু, দিস টু চার্টস একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা, একটু কষ্ট করে সবাই মুখস্থ করে ফেলবা ভাইয়া, প্লিজ একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। এই জাস্ট দুটো পার্ট, এইটা এবং হচ্ছে আমাদের এইটা। আর টেন্সের জন্য বললাম V1 পেলে V2, আর V2 পেলে হ্যাড প্লাস V3। আর এখানে সময় নষ্ট করা যাবে না, আমরা মূলত প্র্যাকটিসের দিকে চলে যাই। আর যখন আমরা কোনো প্যাসেজ ন্যারেশন সলভ করবো, সলভ করবো, আমাদের মূলত মাথায় রাখতে হবে হচ্ছে বক্তার কথা মাথায় রাখতে হবে, কে কাকে কথাটা বলতেছে। স্পিকারের কথা মাথায় রাখতে হবে, স্পিকার কে কাকে কথাটা বলতেছে, স্পিকার বের করতে হবে, এবং সেন্টেন্সের টাইপটা খুঁজে বের করতে হবে। আমরা জানি 5 প্রকার সেন্টেন্স থেকে ন্যারেশন হয়, 5 প্রকার সেন্টেন্স থেকে ন্যারেশন হয়, 5 প্রকার, যেমন আমাদের অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্স থেকে আমাদের ন্যারেশন আসবে। এবং প্রথমত আমাদের সেন্টেন্সটা বুঝতে হবে এটা কোন সেন্টেন্সের ধরন, ওই সেন্টেন্সের ধরন অনুযায়ী সলভ করতে হবে। আর স্পিকার কে কাকে কথাটা বলতেছে, ওই স্পিকার বুঝে আমাদেরকে কথাটা লিখতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো দুটো জিনিস দেখতে হবে প্যাসেজ ন্যারেশন সলভ করার সময়। প্রথমত হচ্ছে দেখো, সম্পূর্ণ প্যাসেজটি পড়ে দুজন স্পিকার খুঁজে বের করতে হবে, দুজন স্পিকার থাকেই, কজ একটা কথোপকথন, এই কথোপকথনে যদি স্পিকার না থাকে তাহলে কিসের কথোপকথন হলো? সো স্পিকার থাকতে হবে, এবং স্পিকার অপরজন লিসেনার হবে, একজন স্পিকার এবং আরেকজন লিসনার, দুজন হবে। এবং সেন্টেন্সের ধরনটা বুঝতে হবে, এটা কোন সেন্টেন্স টাইপটা আমাদের বুঝতে হবে অবশ্যই। দেন আমাদের দেখো, একের অধিক ব্যক্তি কথা বললে, যদি একজন ব্যক্তি বারবার কথা বলে, সেটা আমরা জানি কিভাবে সলভ করতে হবে। যেমন দেখো, সেড টু থাকলে টোল্ড, এই যে প্রথমবার সেইড বা টোল্ড, পরের বার অ্যাডেড, পরের বার অ্যাগেইন সেইড, এরপরে ফার্দার সেইড। এই জিনিসগুলো মোটামুটি আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তি যদি অনেকবার একটানা কয়েকটা বাক্য বলে,
একটানা কয়েকবার কথা বলে তখন আমাদের এই জিনিসটা মেনটেন করতে হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা আলাদা করে বলার কিছু নাই যে অ্যাডেড বসবে, আবার বললে ফার্দার বসবে, আবার বললে অ্যাগেইন বসবে। হ্যাঁ, ধাপে 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 প্রত্যেকটা বাক্য আমাদের এভাবে সলভ করতে হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি, সবাই বুঝি। সো আমি আর প্র্যাকটিস, আমার বেসিক ডিসকাশনের দিকে আর যাচ্ছি না, মোটামুটি এগুলো তোমরা সবাই জানো। আমরা মূলত এখন প্র্যাকটিস করব। এইটা কোন বোর্ড এটা ভাই আর মনে নাই, বাট ডেফিনেটলি এটা একটা বোর্ড কোয়েশ্চেন। এখানে যতগুলো আমরা কোয়েশ্চেন সলভ করবো এখন প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। মোটামুটি পরীক্ষাতে এই রকমেরই প্রশ্ন আসবে, পরীক্ষাতে মোটামুটি এই রকমেরই প্রশ্ন আসবে। সো একটু আমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা করি, আমরা অন্য কোনো দিকে ফোকাস করবো না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে আমরা প্রশ্নটা করি। সবার শুরুতে আমাদের হচ্ছে স্পিকার বের করতে হবে। আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে আরেকবার বলছি, সবার শুরুতে আমাদের স্পিকার বের করতে হবে, স্পিকার। দেন আমাদের সেন্টেন্স টাইপটা আমরা খুঁজে বের করবো। তো তুমি এখানে খেয়াল করে দেখো, স্পিকার ইজিলি বের করা যায় অনেক সময় পুরোটা প্যাসেজ পড়ে বের করতে হয়। অনেক সময় দুটো বাক্য পড়লে বুঝে যাই, অনেক সময় পুরো প্যাসেজ পড়লেও বোঝা যায় না, একটু কষ্ট হয় বের করতে। বাট আমার বিশ্বাস ইজিলি তোমরা বের করে ফেলতে পারবা। দেখো, রিনা সেড টু সীমা, আমি স্পিকার পেয়ে গেছি। প্রথমত রিনা হচ্ছে আমাদের স্পিকার 1 অ্যান্ড সীমা হচ্ছে আমাদের কি লিসনার। স্পিকার এবং লিসনার, সীমা রিনা সীমাকে বলছে, রিনা সীমাকে বলছে। আমার কি স্পিকার বের করা হয়ে গেছে। এরপরে বাক্যের ধরনটা দেখব, সেন্টেন্স টাইপটা খেয়াল করতে হবে, সেন্টেন্সের টাইপটা কি সেটা খেয়াল করতে হবে। দেখো কি বলছে, রিনা সেড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠো না, তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠো না, এটা জিজ্ঞাসা করছে কে, রিনা সীমাকে জিজ্ঞাসা করেছে তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠো না। তাহলে জিজ্ঞাসা করছে প্রশ্নবোধক সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি কিনা বলো দেখি ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে, সেট টু থাকলে কি বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কে পারবা দেখে আমাকে কমেন্ট করে জানাও। এখানে প্রায় 1600 শিক্ষার্থী আছো, 1600 শিক্ষার্থীর মধ্যে দেখি কে দ্রুত জানাতে পারে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে, এক্ষেত্রে সেট টু থাকলে কোনটা বসে দেখি কে পারো আমাকে জানাও, দেখি আমাকে জানাও কে পারো। ওকে, ইয়েস, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে জিন্নাত বলছে আস্কড বসে, এক্স্যাক্টলি। দেখো রিনা আস্কড, রিনা আস্কড সীমা, যে সেট টু থাকলে আমাদের এখানে আস্কড সীমা। এই যে ইনভার্টেড কমা, আমরা জানি ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে হয় ইফ বসে আর নয়তো WH ওয়ার্ড বসে। যেহেতু এখানে WH ওয়ার্ড দেওয়াই আছে, যেহেতু এখানে WH ওয়ার্ড দেওয়াই আছে, আমাদের আলাদা করে ইফ বসানোর প্রয়োজন নাই। WH ওয়ার্ড দেওয়া থাকলে ওই WH ওয়ার্ডটাই বসাবো, আমরা ইফ বসাবো না। তাহলে এই যে WH ওয়ার্ডটা বসিয়ে ফেললাম। হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি। আচ্ছা, এখানে দেখো ডোন্ট আগে আছে, ইউ সাবজেক্টটা পরে আছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট পরে বসে, সাবজেক্ট পরে বসে, ভার্বটা আগে যায়। এই যে ভার্বটা এখানে আগে বসছে, সাবজেক্টটা পরে বসছে। কিন্তু যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, ডিরেক্ট ন্যারেশন যেই বাক্যেই থাকুক না কেন, যখন আমরা এটাকে ইনডিরেক্ট করি, ইনডিরেক্ট ন্যারেশনটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। ডিরেক্ট ন্যারেশন যেই বাক্যেই থাকুক না কেন, যখন আমরা ইনডিরেক্ট করব, ইনডিরেক্ট ন্যারেশন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের কাজটা আগে করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের কাজটা আগে করতে হয়। এই যে ইউ, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ইউ সাবজেক্ট, এটাকে আমরা আগে নিয়ে যাব, ডুটা পরে নিয়ে যাব, কারণ এটা অ্যাসার্টিভে সাবজেক্টটা আগে বসে, ভার্বটা পরে বসে। তো সেম কাজটাই করবে। এখন ইউ বলতে কাকে বুঝাইছে বলো দেখি ভাইয়া, ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে বুঝাইছে, সীমাকে বুঝাইছে, সেকেন্ড পারসন সীমাকে বুঝাইছে, সো শি হবে। এই যে শি, এটা আমাদের সাবজেক্টিভ ফর্ম, এই জন্য শি আমাদের সাবজেক্টিভ ফর্মটা এখানে ব্যবহার করছি আমরা। হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠো না। তাহলে এই যে শি বসছে এখানে, শি দেখো রিনাও তো মেয়ে, সীমাও তো মেয়ে, দুজনই কিন্তু মেয়ে। তাহলে শি বলতে কাকে বুঝাইছি আমি, যেহেতু জেন্ডার সিমিলার, জেন্ডার যেহেতু সিমিলার, তা আমি এখানে ব্র্যাকেটে এস দিয়ে দিতে হবে, মাস্ট আমাকে এস ব্যবহার করতে হবে। আর রিনা হইলে আর ব্যবহার করতে হইতো আমাকে, এটা মাস্ট আমাকে মাথায় রাখতে হবে। সো হোয়াই শি, ডু নট থাকলে কি হবে ভাই, আমরা জানি ডু নট থাকলে ডু কি, দেখো ডু কি আমাদের V1 না, ডু হচ্ছে আমাদের V1। আমরা জানি V1 থাকলে কি হয়, V1 থাকলে V2 হয়, V1 থাকলে V2 হয়। তার মানে ডু নট আছে এখানে হয়ে যাবে ডিড নট। আর গেট ডিড নট এগুলো টু ডু ভার্ব, ডিড নটের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, জাস্ট ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ, যা আছে তাই বসিয়ে দিব। তার মানে আমাদের মাথায় রাখতে হবে কি, স্পিকারের চেঞ্জটা, স্পিকারের
যে পরিবর্তন সেটা হচ্ছে আমাদের এখানে মাথায় রাখতে হচ্ছে। আর এই যে ভার্বের যে কাজটা ডু নট থাকলে ডিড নট, এটা আমাদের করব। আমরা জানি V1 থাকলে V2 হয়, সো ডু এর V2 কি ডিড, আর গেট আপ আর্লি ফ্রম স্লিপ। বুঝতে পারছি আশা করি। এর পরবর্তী বাক্যে কি বলছে, সীমা কি বলছে দেখো, সীমা সেড ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। সীমা বলছে আমার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠা অনেক কষ্টকর একটা কাজ। তাহলে সীমা রিপ্লাই করছে না, প্রশ্নের জন্য রিপ্লাই করছে না, তো রিপ্লাই করলে কি হবে, রিপ্লাইড বসবে। প্রশ্নের জবাবে কিছু বললে রিপ্লাইড বসবে। সো দেখো সীমা রিপ্লাইড দ্যাট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য দ্যাট বসছে। ইট ইজ টাফ, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য কি এটা আমাদের দ্যাট বসে, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স। সো দেখো সীমা রিপ্লাইড দ্যাট ইট ইজ কি V1 না ভাইয়া, ইজ হচ্ছে আমাদের V1। সো V1 থাকলে V2, প্রথমে বলছি V1 থাকলে V2, তার মানে ইজ থাকলে হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ। রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ টাফ ফর মি, মি বলতে কার জন্যে, মি বলতে কার জন্যে, মি বলতে তোমার হচ্ছে সীমার জন্যে, মি বলতে সীমার জন্য, তার মানে কি এখানে টাফ ফর হার, সীমার অবজেক্টিভ ফর্ম। এখানে মি যেহেতু অবজেক্টিভ, সীমার অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হবে হার। তাহলে ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি, টু লিভ বেড আর্লি যা আছে তাই বসিয়ে দিব, অন্য কোনো কাহিনী করার কোনো প্রয়োজন নাই। এরপরে চলে যাই আমরা পরবর্তী পার্টে। এলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সেইড রিমা। এখন রিমা বলছে যে আহা এটা তো খুবই খারাপ একটা অভ্যাস। তোমাদের মধ্যে অনেকে লেট করে ঘুম থেকে উঠো না, অনেকে লেট করে ঘুম থেকে উঠো, সবাই মিলে বললো যে আরে এটা তো খুবই খারাপ একটা অভ্যাস। সো সে এলাস হয়ে গেলে এটা কি সেন্টেন্স হবে দেখি, বলো দেখি ভাইয়া এটা কি ধরনের সেন্টেন্স। প্রথমে ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরেরটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে, লাস্টেরটা আমাদের কি সেন্টেন্স দেখি, কে পারবা কে পারবা বলো দেখি আমাকে কমেন্ট করে। হ্যাঁ ইট ওয়াজ হয়ে যাবে, রাইট। এই তো বুঝতে পারছো তোমরা সবাই। হাই রিসা মাইশা, হ্যালো। সো আমাকে জানাও যে এলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সে ড্রিম, এটা কি ধরনের সেন্টেন্স, কে পারবা দেখি, দ্রুত 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 জানাতে হবে, টাইম নাই, টাইম ইজ সো শর্ট, আমাদের টাইম প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, সো সময় নষ্ট করা যাবে না। ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছে তালহা, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছো, আরিফুল এক্সক্লেমেটরি বলছো, আর বাকিরা দেখি উজ্জ্বল বলছে ইম্পারেটিভ। না উজ্জ্বল এটা কি ইম্পারেটিভ হয়, এটা ইম্পারেটিভ কিভাবে? ফাতেমাতুজ জোহরা বলছে এক্সক্লেমেটরি। সো ম্যাক্সিমাম আমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছো, ম্যাক্সিমাম আমাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলছো, অ্যান্ড হেডস অফ টু অল অফ ইউ। আমাদের এটা ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সই হবে, সরি এক্সক্লেমেটরি সেন্টেন্সই হবে, বিকজ এখানে এলাস আছে, এই যে এক্সক্লেমেশন সাইন আছে দেখতে পাচ্ছ, এটা এক্সক্লেমেশন সাইন আছে, এক্সক্লেমেশন সাইন থাকলে সেটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসে দেখো তো ভাইয়া, কিভাবে সলভ করবো আমরা। তো এখানে দেখো সে দুঃখ পাইছে না ভাইয়া, রিনা কি দুঃখ পাইছে না যে হায় হায় আমার বান্ধবীর কি একটা খারাপ অভ্যাস, সে খুবই দুঃখ পেয়েছে। তো দুঃখ পেলে কি হবে দেখো, অ্যাট দিস রিমা এক্সক্লেমড উইথ গ্রিফ, গ্রিফ মানে দুঃখ, গ্রিফ মানে দুঃখ, এখানে এক্সক্লেমড উইথ সরো লিখা যাবে, সরো লিখা যাবে সমস্যা নাই, সরো মানেও দুঃখ, সরো মানেও দুঃখ। সো রিমা এক্সক্লেমড উইথ গ্রিফ, আমরা চাইলে এইটাও লিখতে পারি, আমরা চাইলে এইটাও লিখতে পারি, অথবা রিমা এক্সক্লেমড উইথ সরো, আমরা চাইলে সরোও লিখতে পারি, সমস্যা নাই, কারণ সে দুঃখ পেয়েছে, দুঃখ পেয়েছে। সো রিমা এক্সক্লেমড উইথ গ্রিফ, এই যে ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাসার্টিভের মতো করে দ্যাট বসে, দ্যাট ইট ইজ আ ব্যাড হ্যাবিট, তাহলে ইট তো সাবজেক্ট, এটা থার্ড পারসন, থার্ড পারসনে কোনো চেঞ্জ হয় না, ন্যারেশনে মাথায় রাখবা থার্ড পারসন যা থাকে যেভাবে থাকে সেটাই বসে। তাহলে এখানে তোমার হচ্ছে ইটের কোনো চেঞ্জ আমাদের এখানে করব না, ইটের জায়গায় থাকবে। ইজ থাকলে কি হবে, ইজ থাকলে হয়ে যাবে ওয়াজ, এই যে V1 থাকলে V1 থাকলে V2, সো ইজ থাকলে হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট, ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। সো আশা করি সবাই বুঝতে পারছি, ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। এরপর দেখো, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। এই কথাটা কে বলছে দেখি, বলো দেখি তোমরা, এই সেম কথাটা কে বলছে, আগের বাক্যটা কি বলছে দেখো, যে এলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট, রিনা বলছে, রিনা সকালবেলা ঘুম থেকে উঠে, তা রিনা এই কথাটা বলতে পারছে। তাহলে এই বাক্যটা কে বলছে, যে ইফ ইউ লিভ বেড আর্লি, তুমি যদি আর্লি ঘুম থেকে উঠো, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী হবা, ভালো স্বাস্থ্যের অধিকারী হবা, ফলো মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইসটা ফলো করো। তাহলে বলো দেখি ভাই এই বাক্যটা কে বলছে, এই বাক্যটা কে বলছে দেখি বলো তো, রিনা নাকি সীমা, রিনা নাকি সীমা বলছে, রিনা বলছে, এক্স্যাক্টলি, আকাশ নীল। তারপর হচ্ছে আমাদের এখানে সায়দা,
তাওসিফ রিনা অ্যাডেড দ্যাট, রিনা কিন্তু পরপর দুটো বাক্য বলছে। দেখো একটু আগে রিনা কিন্তু এইটাও বলছে, আবার রিনা কিন্তু এইটাও বলছে, দুটো বাক্য না তিনটা বাক্য বলছে। এই যে ওটা প্রথমটা বাক্য, এটা আমাদের সেকেন্ড বাক্য, অ্যান্ড ফলো মাই অ্যাডভাইস এটা আমাদের থার্ড সেন্টেন্স। সো 3 সেন্টেন্সেস কনজিকিউটিভলি আমাদের রিনা বলেছে, পরপর রিনা বলেছে। সো দেখো এখানে শি অ্যাডেড দ্যাট, যেহেতু সে যুক্ত করেছে, শি অ্যাডেড দ্যাট, সেকেন্ড বাক্যে আমরা অ্যাডেড যুক্ত করেছি। শি অ্যাডেড দ্যাট ইফ ইউ লিভ বেড আর্লি, ইফ ইউ মানে কাকে বুঝাইছে? ইউ মানে কিন্তু সীমাকে বুঝাইছে, সীমা। তাহলে ইফ শি মানে কে? সীমা, এই জন্য ব্র্যাকেটে এস দিয়ে দিছি। ইফ শি লিভ কি V1 নাকি V2? লিভ কি V1 নাকি V2? লিভ কিন্তু আমাদের V1, সো V1 থাকলে V2 হয়ে যাবে। সো ইফ শি লেফট, লিভের V2 হচ্ছে যে লিভের V2 হচ্ছে আমাদের লেফট। সো ইফ শি লেফট বেড আর্লি ইউ ক্যান এনজয়, ইউ মানে কাকে বুঝাইছে? ইউ মানে সীমাকে বুঝাইছে। সো এই যে সীমা, ইফ শি ক্যান থাকলে হয়ে যাবে কুড, V1 থাকলে V2, শি কুড এনজয় সাউন্ড হেলথ, শি কুড এনজয় সাউন্ড হেলথ। শি অলসো টোল্ড হার টু ফলো হার অ্যাডভাইস, সে তাকে আরো বলেছে যে আমার অ্যাডভাইস ফলো করো। দেখো শি অলসো টোল্ড হার, সে পরপর দেখো আরেকটা বাক্য বলছে না, এই যে ফলো মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইসটা ফলো করো, আমার অ্যাডভাইসটা ফলো করো, সেটা বলেছে না। সো দেখো যে পরপর তিনটা বাক্য বলছে। প্রথম বাক্যে আমরা অ্যাডেড দিছি, পরবর্তী বাক্যে আমরা কি দিব? পরবর্তী বাক্যে আমরা অলসো অ্যাডেড দিব। প্রথমটা নর্মালি টোল দিয়ে করব, বা সেড দ্যাট বা এক্সক্লেম দ্যাট, যেভাবে আছে সেভাবে করব। পরবর্তী বাক্যে অ্যাডেড দিয়ে করব। এরপরে আরো বললে অলসো অ্যাডেড দিব, এরপরে আরো বললে ফার্দার অ্যাডেড দিব, এরপরে আরো বললে থাপ্পড় দিব। এত কথা একটা মানুষ বলতে পারে? একবার, দুইবার, তিনবার, চারবার বলছে, আরো কথা বলতেছে। একটা না যদি এত কথা বলে, অপর পক্ষ বলবে বেটা তুই থাম, বেশি কথা বলস, তোর কথা শুনতে আর ভালো লাগতেছে না। এই হচ্ছে বিষয়, ফলো মাই অ্যাডভাইস, এটা 3 নম্বর বাক্য বলেছে। শি অলসো টোল্ড হার টু ফলো হার অ্যাডভাইস। এখানে টু কেন বসছে? কারণ ফলো মাই অ্যাডভাইস এই বাক্যটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ফলো মাই অ্যাডভাইস এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে অলওয়েজ বাক্যের শুরুতে, মানে আমাদের রিপোর্টেড স্পিচে, বাক্যের শুরুতে রিপোর্টেড স্পিচে টু বসে, রিপোর্টেড স্পিচে আমাদের টু বসে। তো এখানে সেম আমাদের টু, ভার্বের আগে টু ব্যবহার করতে হবে। অন্যান্য বাক্যের ক্ষেত্রে দ্যাট বসতে পারে, ইফ বসতে পারে, হ্যাঁ ইফ বসতে পারে। আর টু কখন বসবে? টু বসবে হচ্ছে বেসিক্যালি আমাদের যখন কোনো ব্যক্তি ইম্পারেটিভ সেন্টেন্সে কথা বলে, তখন আমাদের সেখানে টু ব্যবহার করতে হবে। ঠিক আছে? সো ইম্পারেটিভ সেন্টেন্স টু ফলো মাই অ্যাডভাইস। তাহলে কার অ্যাডভাইস ফলো করব? রিমার অ্যাডভাইস ফলো করব, রিমা। ঠিক আছে? সো দেখো এই যে টু ফলো হার অ্যাডভাইস, দেখো টু ফলো মাই মানে কার? মাই মানে তোমার হচ্ছে রিমা। সো এই দেখো টু ফলো হার, এই জন্য ব্র্যাকেটে আর রিমা দিয়ে দিব, আর দিয়ে দিব, আর অ্যাডভাইসের অ্যাডভাইস। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, তারপর আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স ছিল, ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল। সবগুলো সেন্টেন্সই মোটামুটি এই প্যাসেজটার মধ্যে ছিল। আর ইফ কখন বসবে? একজন প্রশ্ন করেছে ভাইয়া, ইফ বসবে হচ্ছে যখন আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের ইফ বসবে, ইনভার্ট কম উঠে গিয়ে আমাদের ইফটা বসবে। আর যখন আমাদের ওই রিপোর্টেড স্পিচে যদি কোনো WH ওয়ার্ড না থাকে, তখন আমাদের সেক্ষেত্রে ইফ বসবে। আর যদি WH ওয়ার্ড দিয়ে বাক্যটা তৈরি হয়, তখন ওই WH ওয়ার্ডটাই বসবে, হোয়েন, হাউ, হোয়ার, হু, ওই WH ওয়ার্ডগুলোই বসবে যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়। আদারওয়াইজ আমাদের ইফটা বসবে যদি নর্মাল কোনো প্রশ্ন অথবা কোনো অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে ইফটা বসবে। ঠিক আছে? সবাইকে প্রথম প্যাসেজটা বুঝতে পারছি? এই বোর্ডটাকে সবাই বুঝতে পারছি? একটু আমি কমেন্ট করে জানাই, যদি বুঝতে পারি তাহলে আমরা হচ্ছে সেকেন্ড প্র্যাকটিসে চলে যাব, সেকেন্ড প্র্যাকটিস নাম্বার 2-এ চলে যাব। এবং বুঝতে পারলে এটা আমাকে জানাও যে তোমরা, যদি আমি 5-এ কাউন্ট করি, 5-এ তোমার হচ্ছে অর্ডার্ড হবে না ভাইয়া। দেখো ফলো মাই অ্যাডভাইস, টোল্ড, এখানে টোল্ড দিয়ে করব, অর্ডার দিব না। কেন অর্ডার দিব না? অর্ডার দিলে তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া, একটা বান্ধবীকে আরেকটা বান্ধবীকে অর্ডার করে? তুমি তো আর বন্ধুকে অর্ডার করার সাহস রাখো? হ্যাঁ রাখো, বাট তুমি অলওয়েজ তাকে অর্ডার করার সাহস রাখো না, সে তোমার কথা নাই মানতে পারে। একজন শিক্ষক অর্ডার করলে বা একজন পুলিশ অফিসার অর্ডার করলে, বস অর্ডার করতে পারে, কিন্তু তোমার বন্ধু বান্ধবী তোমাকে অর্ডার করাকে তুমি তার খাও না পড়ো,
অর্ডার করলে বেশি মানে কি হয়ে যায়, রুড হয়ে যায়। সো অর্ডার্ড কথাটা ব্যবহার না করে আমরা টোল্ড কথাটা ব্যবহার করতে পারি, টোল্ড কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, সো ইম্পারেটিভের ক্ষেত্রে টু বসবে, তারপর তোমার হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ বসবে, WH ওয়ার্ড বসবে, আর তোমার অন্যান্য বাকি 3টা বাক্যের ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এটা আমার মাথায় রাখবো প্লিজ। আমি তোমাদেরকে আবার বলে দিই, একজন প্রশ্ন করেছে ভাইয়া কখন ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট কখন কখন বসে। দ্যাট বসে হচ্ছে 3টা বাক্যের ক্ষেত্রে দ্যাট বসে, 3টা বাক্যের ক্ষেত্রে দ্যাট বসে। একটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে 3টা বাক্যের ক্ষেত্রে দ্যাট বসে। একটা অ্যাসার্টিভের ক্ষেত্রে দ্যাট বসে, একটা ইম্পারেটিভের ক্ষেত্রে না, সরি, একটা হচ্ছে আমাদের এক্সক্ল্যামেটরির ক্ষেত্রে, এক্সক্ল্যামেটরির ক্ষেত্রে দ্যাট বসে, একটা অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দ্যাট বসে। এই 3টা বাক্যের ক্ষেত্রে আমাদের হচ্ছে দ্যাট বসে, এই 3টা বাক্যে দ্যাট বসে। আর ইন্টারোগেটিভে আমাদের হচ্ছে হয় ইফ বসে, নয় WH ওয়ার্ড বসে। আর লাস্ট অফ অল আমাদের হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের হচ্ছে তোমার সাধারণত টু দিয়ে বাক্যটাকে হচ্ছে আমাদের সমাধান করতে হয় বা সলভ করতে হয়, ঠিক আছে? সমাধান করতে হয় বা সলভ করতে হয়। আর ব্র্যাকেটে অবশ্যই নামটা দিয়ে দিতে হবে, নামটা অবশ্যই ব্র্যাকেটে আমাদের দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু একটু ঝামেলা ফেস করতে হবে। সো নামটা কিন্তু অবশ্যই আমাদের মেনশন করে দিতে হবে, যে ব্র্যাকেট যদি সেম মানে জেন্ডার যদি সেম থাকে, যদি একটা ছেলে একটা মেয়ে হয় তখন তো শি বা হি দিয়ে বুঝাই যায় ছেলেকে বুঝাই নাকি মেয়েকে বুঝাইতেছি। কিন্তু তোমার যদি দুটোই সেম থাকে, জেন্ডার সেম থাকে, তখন কিন্তু আলটিমেটলি তোমাকে বুঝতে অসুবিধা হতে পারে যে কাকে ইন্ডিকেট করতেছি। তখন আমাদের ব্র্যাকেটের নামের প্রথম অক্ষরটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এগুলো মোটামুটি সবাই তোমরা জানো, আমি এটা নিয়ে আর কথা বলছি না, এটা সবাই জানো। আচ্ছা দেখো, মে আই কাম ইন স্যার, রিপন সেড টু হিজ ক্লাস টিচার। রিপন তার ক্লাস টিচারকে বলছে আমি কি আসতে পারি কিনা। তাহলে আমাদের এখানে স্পিকার বের করে ফেলছি আমরা, স্পিকার কে আমরা স্পিকার বের করে ফেলতে পারছি। সো দেখো এখানে মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি। রিপন সেড টু হিজ ক্লাস টিচার, রিপন তার ক্লাস টিচারকে জিজ্ঞাসা করছে। তাহলে প্রশ্ন করছে এখানে, মে আই কাম ইন স্যার প্রশ্ন করতেছে, তো রিপন আস্কড হিজ ক্লাস টিচার। দেখো ভাইয়া রিপন পোলাইটলি, যে দেখো স্যারকে বলছে না, স্যারকে বলছে না, তাহলে এখানে পোলাইটলি কথাটা ব্যবহার করতে পারি বা রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করতে পারি। স্যারকে বললে রেসপেক্টফুলি এই কথাটা ব্যবহার করতে পারি আমরা। সো রিপন রেসপেক্টফুলি আস্কড হিজ ক্লাস টিচার, অথবা রিপন পোলাইটলি আস্কড হিজ ক্লাস টিচার। ওকে, মে আই কাম ইন স্যার প্রশ্ন করছে না, এখানকার প্রশ্ন করলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসে, কোন WH ওয়ার্ড আছে নাই, সো ইফ বসবে। ইফ মে আই মানে কি, আই মানে রিপন, ইফ হি, এই যে ব্র্যাকেটে আর দিয়ে দিব, কজ টিচারও কিন্তু হি হইতে পারে, টিচারও কিন্তু হি হইতে পারে। সো ইফ হি মাইট গো ইন, মে থাকলে হয়ে যাবে মাইট, আমরা সবাই জানি মে থাকলে মাইট হয়ে যায়, মে থাকলে মাইট হয়ে যায়। সো ইফ হি মাইট গো ইন, এই যে কাম থাকলে হবে গো, কাম থাকলে হবে গো। সো ইফ হি মাইট গো ইন, if he might go in. So Ripon politely asked his class teacher if he might go in. সবাই মোটামুটি বুঝতে পারছি আমরা এটা। এরপরে সেম ওই প্যাসেজের আরেকটা অংশ এখানে বলছে যে the teacher replied yes why are you so late today. হ্যাঁ তুমি আসতে পারো বাবাজান, তুমি আসতে পারো, কিন্তু বাবজান তুমি তো লেট করলা কেন। আসো তোমাকে একটু উত্তম মধ্যম দেই, তোমাকে একটু আদর করে দেই, আসো, এই আর কি। So the teachers replied yes why you are so late, তুমি কেন লেট করে এসেছো। আচ্ছা, তো উত্তর দিছে না, তাহলে the teacher replied in the affirmative, yes মানে কি হ্যাঁ বোধক উত্তর দিয়েছে। সো yes থাকলে replied in the affirmative বসে, আর no থাকলে কি বসে, no থাকলে replied in the negative বসে। replied in the affirmative বসে আর replied in the negative, no থাকলে নেগেটিভ বসে, সবাই জানি আমরা। the teacher replied in the affirmative that and asked, আচ্ছা replied in the affirmative উত্তর দিছে হ্যাঁ তুমি আসো, আবার জিজ্ঞাসা করছে না, আবার জিজ্ঞাসা করছে না, এজন্য দেখো and asked him, এবং তাকে জিজ্ঞাসা করেছে, WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ডটাই বসবে, if বসবে না। why you are so late, তাহলে ইউ মানে কে, ইউ মানে রিপন দা, ইউ মানে কে রিপন স্যার, এটাই বাস্তব, এটাই বাস্তবের রিপন ভাই। তো রিপন ভাইকে বলতে যে আপনি কেন লেট করে আসছেন ভাইজান, তাহলে asked him why he মানে রিপন ভাই was, দেখো এই যে ইউ আর কি V1 না, আর হচ্ছে V1,
এটার ভি2 কি ওয়াজ ওয়ার, আর হি এর সাথে কিন্তু ওয়াজ বসে, হি এর সাথে ওয়ার বসে না। হি ওয়াজ লেট দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো দেখো দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড হোয়াই হি ওয়াজ লেট, সো লেট দ্যাট ডে, হি ওয়াজ সো লেট দ্যাট ডে। আপনি কেন এত লেট করে কি বলে ক্লাসে এসেছেন? আমরা ক্লাস না করলেও হবে, এমনটা হয়তো বা বুঝিতেছে। ওকে, এটাই বাস্তব। ইয়েস, হা 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 হা, ও কি বলছে এটা, উমর ইসমাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, একটা জিনিস এখানে মাথায় রাখবা, আমরা যখন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করছি, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসে, দেখতে পেয়েছো? ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন বসে, কিন্তু যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, তখন কিন্তু হচ্ছে আমাদের, তখন কিন্তু আমাদের এই যে ফুল স্টপ দিয়ে দিতে হবে। ফুল স্টপ, কেননা এটা আমাদের অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে, এটা আমাদের অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। সো ফুল স্টপ আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা অন্য কোনো কিছু এখানে ব্যবহার আর করবো না, প্রশ্নবোধক চিহ্নটা আমরা রেখে দিতে পারবো না। ডিরেক্ট ন্যারেশন যেই চিহ্নই থাকুক না কেন, ইনডিরেক্ট ন্যারেশনে কিন্তু আমাদের ফুল স্টপ ব্যবহার করে ফেলতে হবে। ওকে, এরপরে এখন রিপন উত্তর দিচ্ছে যে মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা সাডেনলি ফেল্ড সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, আমার দাদা হঠাৎ করেই তার বুকে খুব ব্যথা হয়েছে, বুকে চিন একটা ভাব তার হয়েছে। সো আই রাশ টু হসপিটাল উইথ হিম, তাই আমি তাকে নিয়ে হসপিটালে গিয়েছি। কোথায় গিয়েছি? তাকে নিয়ে আমি হসপিটালে গিয়েছি। সো এটা হচ্ছে স্যার আমার ভুল, এটা হচ্ছে আমার ভুল, এখন আমি কি করতে পারি? এটা স্যারকে বলেছে। সো মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ড সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, সো আই রাশড টু হসপিটাল উইথ হিম। তার উত্তর দিছে না, এটা সে রিপন উত্তর দিছে না, প্রশ্ন করছে না তুমি কেন লেট করে এসেছো, প্রশ্ন জবাবে উত্তর দিছে, উত্তর দিলে রিপ্লাইড। সো দেখো রিপন রিপ্লাইড দ্যাট, কি মানে কি রিপ্লাই দিছে? মাই গ্র্যান্ডফাদার, মাই মানে কার? মাই মানে রিপনের, হিজ। দেখো হিজ গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ড সিভিয়ার পেইন, দেখো ফেল্ড কি V1 নাকি V2? V1 নাকি V2? ফিল হচ্ছে V1 আর ফেল্ড হচ্ছে V2, ফিল হচ্ছে V1 আর ফেল্ড হচ্ছে V2। তার মানে এটা যেহেতু আমাদের V2, এটা আমাদের V2 না, ফিল আমাদের V1 আর ফেল্ড আমাদের V2। আমরা জানি ন্যারেশনে V1 পেলে V2 করতে হয়, আর V2 পেলে হ্যাড প্লাস V3 করতে হয়। এখানে V2 পাইছি, সেম এখানে V3 করব, আর তার পূর্বে একটা হ্যাড যুক্ত করব। দেখো এই যে হিজ গ্র্যান্ডফাদার হ্যাড সাডেনলি ফেল্ড, এই যে সাডেনলি হ্যাড সাডেনলি ফেল্ড, কি ফিল করেছে? সিভিয়ার পেইন ইন হিজ চেস্ট, আমরা বসিয়ে দিব, এবং দ্যাটস ওয়াই সো আই রাশ টু হসপিটাল উইথ হিম, তাই আমি তাকে নিয়ে হসপিটালে গিয়েছি। তাহলে দেখো সো হি হ্যাড রাশড, দেখো রাশড এটা V2 না, এটা V2, সো হ্যাড প্লাস V3 করতে হবে। সো হি হ্যাড রাশড টু হসপিটাল উইথ হিম বলতে কার সাথে? এই যে গ্র্যান্ডফাদার জি মানে গ্র্যান্ডফাদারকে বুঝাইছে, কজ রিপনও ছেলে, গ্র্যান্ডফাদারও ছেলে। সো আমি এখানে হিম মানে কাকে বুঝিয়ে দিছি এটা আমাদের বুঝতে হবে, জি মানে এখানে গ্র্যান্ডফাদারকে বুঝিয়ে দিছি, এখানে আমরা কাকে বুঝিয়ে দিছি? গ্র্যান্ডফাদারকে বুঝিয়ে দিছি। সো আই রাশড টু হসপিটাল উইথ হিম, গ্র্যান্ডফাদারকে ইন্ডিকেট করা হচ্ছে এখানে। আচ্ছা, মে আল্লাহ, এখন টিচার বলতেছে মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকভারি সেড দ্য টিচার। এটা কি সেন্টেন্স? এটা আমাদের অপটেটিভ সেন্টেন্স। মে আল্লাহ, মে দিয়ে যদি কোনো জিনিস শুরু হয়, মে দিয়ে যখন কোনো জিনিস শুরু হবে তখন সেটা আমাদের সাধারণত অপটেটিভ সেন্টেন্স হয়। মে আল্লাহ গ্র্যান্ট হিম, দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, এমন বাক্যকে আমাদের অপটেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। দোয়া বা প্রার্থনাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। সো দেখো কি হবে? দেন দ্য টিচার প্রেড, দোয়া করতেছে জন্য প্রেড দ্যাট মে আল্লাহ গ্র্যান্ট হিম, তাহলে আল্লাহ সাবজেক্টে চলে আসবে, আল্লাহ, মে থাকলে হবে মাইট, আল্লাহ মাইট গ্র্যান্ট হিম, মাইটের পরে বেস ফর্ম হয় আল্লাহ মাইট গ্র্যান্ট হিম কুইক রিকভারি, তাকে দ্রুত সুস্থতা দান করে। সো দ্যাটস ওয়াই মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকভারি। সো এইটা হচ্ছে মূলত আমাদের কি এই সেকেন্ড ন্যারেশনের অংশ। আমরা এবার আমাদের থার্ড ন্যারেশনে চলে যাব। থার্ড ন্যারেশন প্র্যাকটিস করে আমরা হচ্ছে আমাদের বাদ বাকি অন্য পার্টে চলে যাবো, আমাদের কি বলে এটাকে পাংচুয়েশন মার্কসে চলে যাবো আমরা এই 3 নাম্বার প্র্যাকটিসটা করার পরেই। ওকে, প্র্যাকটিস 3। সবাই আমাকে জানাও যে ন্যারেশনের প্রথম যে 2টা ন্যারেশন করাইছি সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছো? ভাইয়া একটু আমাকে বলো তো, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছো? ভাই যতটুকু তোমাদেরকে দেখাইছি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো?
দ্রুত দ্রুত কমেন্ট করে জানাতে হবে। হ্যাঁ, প্রেড হবে, বিকজ আমাদের অপারেটিভ সেন্টেন্সে সাধারণত প্রেড বসে, আর সাধারণত প্রেড আমাকে ইউজ করতেই হবে। সেখানে আমাদের কি বসবে? এখানে আমাদের প্রেড বসবে। সবাই বুঝতে পেরেছি? 1 and 2 প্র্যাকটিস বুঝতে পেরেছি। আমরা এবার চলে যাব থার্ড প্র্যাকটিসে। বেসিক্যালি তোমাদেরকে দেখানো যে পরীক্ষাতে কিরকম প্রশ্ন আসে, আর ঘাবড়ানোর কোনো কারণ আমাদের নাই। ঠিক আছে? সাডেনলি হ্যাড ফেল্ড এটা দিলেও প্রবলেম নাই, আজমাইন ফাইক তুমি দিতে পারো, বাট সবচেয়ে বেটার হচ্ছে হ্যাড সাডেনলি ফেল্ড, এটা দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, চলো পরবর্তী পার্টে আমরা যাই। আমাদের এখানে কি আছে দেখি তো, যে প্র্যাকটিস 3 তে বলছে যে হোয়ার ডু ইউ লাইক টু গো, সেড দ্য টিকেট অফিসার। কাকে বলতেছে এখনো কিন্তু আমরা বুঝতে পারিনি। একটা পক্ষ পাইছি, টিকেট অফিসারকে পাইছি, অন্য পক্ষ কিন্তু আমরা পাই নাই, আমরা অন্য পক্ষকে কিন্তু পাই নাই। তো দেখো কি বলছে এখানে, দ্য টিকেট অফিসার আজ দ্য লেডি। আচ্ছা, লেডি কে? কোথায় লেডি? দেখো, টু রাজশাহী সেড দ্য লেডি। এই যে টু রাজশাহী সেড দ্য লেডি, এটা কিন্তু লেডি। সো আমাদের দুটো পক্ষ পেয়ে গেছে অলরেডি, লেডি এবং টিকেট অফিসার। দুটো পক্ষ আমরা অলরেডি পেয়ে গেছি এখানে, একটা হচ্ছে লেডি এবং একটা হচ্ছে আমাদের টিকেট অফিসার, পক্ষ পেয়ে গেছে। তো আমি তাহলে পরবর্তী পার্টে যাই। এখানে হোয়ার ডু ইউ লাইক টু গো জিজ্ঞাসা করতেছে, তাহলে দ্য টিকেট অফিসার আস্কড দ্য লেডি। দ্য টিকেট অফিসার আস্কড কোশ্চেন জিজ্ঞেস করতে জন্য আস্কড দ্য লেডি। এই যে WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, এই জন্য হোয়ার শি ডু ইউ লাইক, হোয়ার ডু ইউ লাইক টু গো, হোয়ার ডু ইউ, ইউ মানে কে? ইউ মানে লেডি, তাহলে শি হবে হোয়ার শি। লাইক কি V1 না? লাইক আমাদের V1, এই জন্য হবে এখানে লাইকড, হোয়ার শি লাইকড টু গো। V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, সো হোয়ার শি লাইকড টু গো হবে, হোয়ার শি লাইকড টু গো। অলরাইট, এরপরে টু রাজশাহী সেড দ্য লেডি, তাহলে লেডি উত্তর দিছে যে আমি রাজশাহী যেতে চাই। দেখো এই যে দ্য লেডি রিপ্লাইড দ্যাট শি লাইকড টু গো টু রাজশাহী। রিপ্লাইড দ্যাট টু রাজশাহী লিখলেও হইতো। এই যে লাইক টু গো, এটা আমরা আগের বাক্য থেকে যুক্ত করছি সুন্দর লাগানোর জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য বা শুনতে ভালো লাগার জন্য আমরা এই যে লাইক টু আগের বাক্য থেকে যুক্ত করছি। তুমি চাইলে এখানে লিখতে পারতা দ্য লেডি রিপ্লাইড দ্যাট টু রাজশাহী, এটা লিখলেও হয়তো রিপ্লাইড দ্যাট শি লাইকড টু গো টু রাজশাহী, এটা শুনতে আরো বেশি মাধুর্যপূর্ণ লাগে। দ্যাটস ওয়াই আমরা সেটা এভাবে লেখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে হাউ মেনি টিকেটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস। আপনি কোন ক্লাসের টিকিট চাচ্ছেন? ট্রেনে তো অনেক ধরনের টিকিট থাকে, বিজনেস ক্লাস, রয়্যাল ক্লাস, হ্যাঁ অনেক মিডল ক্লাস, লো ক্লাস, অনেক ধরনের ক্লাসই টিকিট থাকে। সো আমি জানি না, আমি ভুল বলতে পারি, বাট নাম ভুল বলতে পারি, বিভিন্ন ক্লাসের টিকিট থাকে এখানে। সো এখানে কি বলছে দেখো, দ্য লেডি রিপ্লাইড দ্যাট, আচ্ছা কোশ্চেন করছে আমি কতগুলো টিকিট চান এবং কোন ক্লাসের টিকিট চান। আচ্ছা, হাউ মেনি, সো দ্য টিকেট অফিসার এগেইন আস্কড, তাকে আবার জিজ্ঞেস করছে না, পরপর মানে পরপর বলতে কি দুইটা কোশ্চেন তাকে জিজ্ঞাসা করছে আপনি কোনটা চান, কোন টিকিটটা চান। তাহলে দ্য টিকেট অফিসার এগেইন আস্কড হার, তাকে জিজ্ঞাসা করেছে, এগেইন আস্কড হার, তাকে জিজ্ঞাসা করেছে হাউ মেনি টিকেটস। দেখো হাউ মেনি টিকেটস ইউ নিডেড টু বাই, ইউ মানে কাকে বুঝাইছে? ইউ মানে লেডিকে বুঝাইছে। তো লেডির প্রোনাউন কি? শি। হাউ মেনি টিকেটস শি। নিড V1, এই জন্য হবে নিডেড, শি নিডেড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাস, এটা আমাদের জিজ্ঞাসা করেছে। এখানে এটা বুঝার আমি অলরেডি তোমাদের অনেকবার বুঝাইছি, আবার রিপিট করছি না। একটা জিনিস মাথায় রাখবা, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু থাকে না, ডিরেক্ট ন্যারেশনে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু থাকে, ডু থাকলে সেগুলোকে উঠিয়ে দিতে হবে, ডু থাকলে সেটাকে উঠিয়ে দিতে হবে, ডু এর কাজ করা যাবে না। কিন্তু ডোন্ট থাকলে ডিডেন্ট করতে হবে। ডোন্ট নেগেটিভ থাকলে কিন্তু তখন কাজ করতে হবে, আর যদি ডু থাকে তখন ডু এর কাজ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট ডোন্ট থাকলে তখন ডোন্টের কাজ করব, ডিডেন্ট লিখবো, ডিডেন্ট থাকলে হ্যাডেন্ট লিখবো। হ্যাঁ, এটা শুধুমাত্র নর্মালি আমাদের ডু নট ডাজ নটের ক্ষেত্রে কাজটা করব, কিন্তু শুধুমাত্র যদি হচ্ছে ডু বা ডাজ থাকে সেগুলোর কাজ করা দরকার না, সেগুলোকে উঠিয়ে দিব আমরা। যেমনটা এখানে কোনো কাজ করি না, জাস্ট এগুলো টেন্সকে বুঝায়, এগুলো আমাদের কোনো সিগনিফিকেন্স কিছু রাখে না। দ্যাটস ওয়াই ডু এবং ডুর আমরা উঠিয়ে দিছি এখানে। দেন দেখো 3 ফার্স্ট ক্লাস টিকেটস, কে বলছে এটা? ওই লেডি বলছে যে আমি 3টা ফার্স্ট ক্লাস টিকিট চাই, আমি 3টা ফার্স্ট ক্লাস টিকিট চাই। লেডি রিপ্লাইড দ্যাট শি নিডেড, এই নিডেডও সেম নাই, বাট আমরা ওই আগের বাক্য থেকে সুন্দর লাগার জন্য আমরা মিলিয়ে লিখছি। শি নিডেড, কি লিখে? নিডেড টু বাই
3 ফার্স্ট ক্লাস টিকেট, 3 ফার্স্ট ক্লাস টিকেট তার প্রয়োজন। হেয়ার আর দ্য টিকেটস অ্যান্ড দে উইল কস্ট ইউ 3000 টাকা। এটা কে বলছে? টিকিট অফিসার বলছে। টিকিট অফিসার বলতেছে যে নেন ম্যাম, এ হচ্ছে আপনার টিকিট, এবং এই টিকিটগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের, এই টিকিটগুলো আমাদের কয়দিন, হচ্ছে তোমার 3000 টাকা এটার খরচ হবে বলতেছে। সো বলতে দেখো যে দেন দ্য টিকিট অফিসার অফার্ড, তাকে অফার করছে না, এই নিন আপনার টিকিট অফার করছে। সো দ্য সেট দিলেও হয়তো এখানে সেইড হার বা টোল্ড হার লিখলেও হয়তো সমস্যা নাই, অফার দিছে সুন্দর লাগার জন্য। দেন দ্য টিকিট অফিসার অফার্ড হার দ্য টিকেটস, তাকে টিকিটগুলো অফার করছে, দেখো অফার দ্য টিকেটস অ্যান্ড সেইড দ্যাট, এখন এবং বলেছে যে দে টিকেটস বলতে কি দে মানে এই টিকিটগুলো, দ্য টিকেটস উড কস্ট, উইল আছে না, উইল থাকলে হবে উড, উড কস্ট হার, কস্ট ইউ মানে কাকে, ইউ মানে তাকে, ওই নারীকে মানে লেডিকে, এজন্য হার, কস্ট হার 3000 টাকা, এবং এটা তোমাকে 3000 টাকা খরচ করবে। সো দেন দ্য টিকিট অফিসার অফার্ড হার, তাকে অফার করেছে, দেন দ্য টিকিট অফিসার অফার্ড হার দ্য টিকেটস অ্যান্ড সেইড দ্যাট, এবং বলেছে যে এগুলো 3000 টাকা যাবে। সো দ্য সেইড দ্যাট দে, উইল থাকলে উড, কস্ট বেস ফর্ম, কস্ট ইউ মানে তাকে, হার 3000 টাকা। এ হচ্ছে মোটামুটি আমাদের এই কোয়েশ্চেন 3। সবাই কি কোয়েশ্চেন 3টা বুঝতে পেরেছি? কোয়েশ্চেন 3টাকে সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমি তোমাদেরকে নির্দিষ্ট কিছু জিনিস দেখিয়ে দিব, প্যাসেজ থেকে না, বাট প্যাসেজ ন্যারেশনের ইম্পর্টেন্স কিছু জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিব, খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে আর প্র্যাকটিস করছি না, বাট আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন প্রথমত যদি আমাদের হচ্ছে কালকে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে ডিয়ার থাকলে কোনো সম্বোধন পদে যদি থাকে যে ডিয়ার ব্রাদার বা ডিয়ার সিস্টার, ডিয়ার ব্রাদার বা ডিয়ার সিস্টার থাকলে সেখানে আমাকে তোমার হচ্ছে অ্যাড্রেসিং, যাকে অ্যাড্রেস করতেছে, কাকে অ্যাড্রেস করতেছে, মনে করো আমাকে অ্যাড্রেস করছে, আমাকে বলছে, তাহলে যাকে বলবে তার অবজেক্টিভ ফর্মটা আমি এখানে লিখব। অ্যাড্রেসিং মি, আমাকে বললে অ্যাড্রেসিং মি, তাকে বললে অ্যাড্রেসিং হিম, কি বলে অ্যাজ, অ্যাড্রেসিং মি অ্যাজ ড্যাশ, কি বলে সম্বোধন করছে অ্যাজ ডিয়ার ব্রাদার, অ্যাজ ডিয়ার ব্রাদার, বা ডিয়ার ফ্রেন্ড হতে পারে, ডিয়ার ব্রাদার হতে পারে। সো ডিয়ার ব্রাদার, অ্যাড্রেসিং মি অ্যাজ ডিয়ার ব্রাদার, এই কথাটা আমাকে লিখতে হবে যদি আমাদের ভোকেটিভ কেস পাই, ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার, ডিয়ার মাদার, ডিয়ার ফ্রেন্ড, এগুলো যদি পাই তখন আমাকে অ্যাড্রেসিং মি অ্যাজ ড্যাশ এভাবে আমাদের অলওয়েজ লিখতে হবে, আমাদের অলওয়েজ এভাবে লিখতে হবে ভাইয়া। এরপরে যদি হচ্ছে তোমার যদি ইয়েস থাকে, ইয়েস থাকলে তো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, এগুলো সবাই আমরা জানি। কিন্তু মাঝে মধ্যে এমন থাকে না যে শিওর, শিওর ইউ ক্যান ডু ইট থাকে না, শিওর ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। তাহলে যদি শিওর থাকে, শিওর থাকলে আমরা অলওয়েজ শিওর থাকলে লিখবো হচ্ছে গিভিং অ্যাসুরেন্স, গিভিং সিউরিটি, অ্যাসুরেন্স বা গিভিং সিউরিটি এটা লিখতে পারি আমরা, গিভিং সিউরিটি হি সেড দ্যাট হি ক্যান ডু ইট, হি গিভিং সিউরিটি হি সেড বা টোল্ড দ্যাট, ইউ মানে ধরলাম হি, কুড ক্যান থাকলে হবে কুড, হি কুড ডু ইট। সেই যে গিভ শিওর থাকলে, শিওর থাকলে আমাকে হচ্ছে গিভিং সিউরিটি এই কথাটা আমাকে লিখতে হবে, শিওর থাকলে আমাদের গিভিং সিউরিটি আমাদেরকে লিখতে হবে। সবাই বুঝতে পারছি? সো গিভিং সিউরিটি আমাদেরকে মাস্ট, এটা মাথায় রাখবা, গিভিং সিউরিটি বুঝবে শিওর থাকলে। আচ্ছা, আবার অনেক সময় থাকে না যে আল্লাহর কসম লাগে, মা আল্লাহর কসম লাগে আমি এটা খাই নাই, মা আল্লাহর কসম লাগে। আচ্ছা বুঝাচ্ছি, আব্দুল মোহাম্মদ আদনান ভাই তোমাকে বুঝে দিচ্ছি, সমস্যা নাই। ভিডিও আছে ভাই, একটা ভিডিও আছে, ভিডিও আচ্ছা একটা ছেলে ক্লাসের পরিবেশ নষ্ট করতেছে, যে ছেলে ক্লাসের পরিবেশ নষ্ট করতেছে ওই ছেলেকে তোমরা বদদোয়া দিয়ে দাও, বদদোয়া দিয়ে দাও, পরীক্ষাটা যদি খারাপ রেজাল্ট করে, তোমাদের ক্ষতি করতেছে, যদি পরীক্ষাতে খারাপ রেজাল্ট হয় তাকে বদদোয়া দিয়ে দাও, তোমাদের ক্ষতি করতেছো, কি আর করবো তোমরা। আচ্ছা এখন দেখো, আমাদের যদি শিওর থাকে গিভিং অ্যাসুরেন্স বসে, যদি হচ্ছে আমাদের অনেক সময় আমরা দেখি না যে আমরা আল্লাহর কসম লাগে মা আমি এটা করি নাই, খোদার কসম লাগে আমি এটা করি নাই, আমার জীবনের কসম আমি এটা তো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বলি না, কসম কাটি না আমরা, কসম কাটি। এই যে কসম কাটি মানে কসম কাটাকে বলি, যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি যে রহিম সেড
বাই আল্লাহ আই উইল হেল্প ইউ। আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহর কসম লাগে আমি তোমাকে সাহায্য করব। সো এই যে কসম কাটছি বাই আল্লাহ দিয়ে, বাই আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ, এমন যখন কোনো কসম কাটি আমরা, তখন আমাকে এই বাই আল্লাহ কসমের পরিবর্তে লিখতে হবে হচ্ছে এইটা সোয়ারিং, সোয়ারিং বাই আল্লাহ। এই সোয়ারিং কথাটা আনতে হবে। তার এই বাই আল্লাহের আগে এ সোয়ার, সোয়ার মানেও কি কসম কাটা, সোয়ারিং কথাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সোয়ার থেকে সোয়ারিং এই কথাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। যদি দেখা যায় বাই মাই লাইফ, তাহলে সোয়ারিং বাই মাই লাইফ, বাই গড, সোয়ারিং বাই গড, এটা আমাদেরকে এভাবে লিখতে হবে। সো দেখো আমি কি লিখবো, এটা সোয়ারিং, আল্লাহর কসম কেটে বলছি, সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ, এটা কমা দিব। রহিম সেড দ্যাট, সোয়ারিং বাই আল্লাহ, রহিম সেড দ্যাট আই উইল হেল্প ইউ। আই মানে কে? আই মানে রহিম। তাহলে সেড দ্যাট হি উইল থাকলে হবে উড, হি উড হেল্প মি। কাকে সাহায্য করবে? আমাকে করবে। হি উড হেল্প, হি উড হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। সো যখন এভাবে কসম কাটা কোনো জিনিস বুঝাবে, যখন কোনো কসম কেটে কোনো জিনিস বলবো আমরা, তখন আমাদের হচ্ছে এভাবে সোয়ারিং কথাটা আমাদেরকে নিয়ে এসে ব্যবহার করতে হবে। সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই মাই লাইফ, সোয়ারিং বাই মাই গড, এইভাবে আমাদেরকে জিনিসগুলো ব্যবহার করে করে এগিয়ে যেতে হবে। সো আশা করি ন্যারেশনের, প্যাসেজ ন্যারেশনের খুঁটিনাটি জিনিসগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে আর সময় নিচ্ছি না, যেহেতু আমাদের প্রায় 1 hour 50 minutes আমি ন্যারেশন নিয়ে কথা বলেছি। বাদ বাকি আরও 30 minutes বা আরও কিছুক্ষণ সময় আমরা পাংচুয়েশন মার্কস নিয়ে কথা বলি। আমরা কি সবাই পাংচুয়েশন মার্কসের দিকে যেতে পারি? ন্যারেশন সলভ করে আমরা কি পাংচুয়েশন মার্কসের দিকে যেতে পারি? একটু আমাকে বলো তো দেখি, পাংচুয়েশন মার্কসের দিকে যেতে পারে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও প্লিজ। আমরা পাংচুয়েশন মার্কের দিকে যাই। ওকে, আমরা সবাই একটু পাংচুয়েশন মার্কসের দিকে যাই। অলরাইট, পেয়ে গেছি। সো পাংচুয়েশন মার্কসের দিকে আমরা সবাই চলে যাচ্ছি। ওকে, সবাই আমরা পাংচুয়েশন মার্কসের দিকে এখন যাচ্ছি। ন্যারেশন থেকে মোটামুটি আমরা জিনিসগুলো দেখেছি, কাভার আপ করেছি। এবং আমরা কিন্তু তোমাদের জন্য আগামীকালকে ম্যাসিভ আকারের একটা ইম্পর্টেন্ট লাইভ ক্লাস, যাকে আমরা বলে থাকি ফাইনাল রিভিশন লাইভ, ফাইনাল রিভিশন লাইভ, মানে এই ক্লাসটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট হবে আমার আলাদা করে বলার কিছু নাই। তোমার যদি কোনো সিনিয়র থেকে থাকে, ওই সিনিয়রকে জিজ্ঞাসা করে যে ভাইয়া 10 মিনিট স্কুলের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট, একটু জিজ্ঞাসা করলে তুমি বুঝতে পারো যে হাউ মাচ ইম্পর্টেন্ট ফর ইউ দিস ক্লাসেস। এই ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট তুমি নিজে বুঝতে পারবা। আগামীকালকে ঠিক বিকেল 4টায়, আগামীকাল ঠিক বিকেল 4টায় আমরা কিন্তু ফাইনাল রিভিশন লাইভ ক্লাস নিয়ে তোমাদের জন্য আসতেছি। সেই ক্লাসে আমরা সব কিছু দেখব। ইংরেজি প্রথম পত্রের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস কালকে হবে। আমরা প্রত্যেকটা জিনিস A to Z দেখব, প্রত্যেকটা প্যাসেজ কোনটা ইম্পর্টেন্ট আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিব। সেখানে রাইটিং পার্টের সাজেশন দিয়ে দিব, কোন কোন লেসন ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলবো। আমরা ডিরেক্টলি সবগুলো টপিক একটা একটা করে দেখব। প্রত্যেকটা লেসন থেকে এমসিকিউ কি কি আসতে পারে সেই এমসিকিউগুলো আমরা সলভ করার চেষ্টা করব। কোশ্চেনগুলো যদি সম্ভব হয় কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। আই মিন যত কিছু সম্ভব একটা লেসন থেকে আসতে পারে সেগুলো আমরা কালকে ক্লাসগুলো তোমাদেরকে বলে দিব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ক্লাসের মাধ্যমে তুমি তোমার বোর্ড পরীক্ষার জন্য, বাংলাদেশে যতগুলো বোর্ড হোক না কেন, 9টা বোর্ড হোক, আমার মনে হয় 9টা বোর্ড যদি ভুল না করি, প্রত্যেকটা বোর্ডেই ইনশাআল্লাহ তোমার কমন থাকবে এই ফাইনাল রিভিশন লাইভ ক্লাস করার মাধ্যমে। সো কেউ কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কি বলে এটাকে, যারা যারা আছে সবাইকে নিয়ে ক্লাসটা করতে হবে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী বলতেছি কারণ তাদেরও জানা উচিত যে এই ফাইনাল রিভিশন লাইভ ক্লাস তোমাদের লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো সবাইকে নিয়ে একসাথে একত্রে দারুণ ক্লাস আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে প্রমিস করছো কিনা কালকের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস? সবাই কি প্রমিস করছো কিনা আমার সাথে যে ভাইয়া আমি ক্লাসটা যুক্ত থাকবো, ক্লাসটা আমি করব? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। পাংচুয়েশন মার্কসে চলে যায় ভাইয়া। পাংচুয়েশন মানে আমরা সবাই জানি বিরাম চিহ্ন, বলার আর কিছু নাই, এটাকে বলা হয় বিরাম চিহ্ন। মানে বিশ্রাম নিব আমরা, কথা বলার মাঝখানে থামতে হয় না, বিশ্রাম নিতে হয় না। ওই থামার জন্যে, বিশ্রাম নেওয়ার জন্য বেসিক্যালি আমরা এই পাংচুয়েশন মার্কসটা ব্যবহার করি। এবং ইংরেজিতে প্রধান প্রধান পাংচুয়েশন মার্ক, আমাদের অনেকগুলো পাংচুয়েশন মার্ক ইংলিশে আছে, ইংরেজিতে আমাদের অনেকগুলো পাংচুয়েশন মার্ক আমাদের ইংরেজিতে আছে, কিন্তু সবগুলো পাংচুয়েশন মার্কস আমাদের প্রয়োজন নাই।
সবগুলো পাংচুয়েশন মার্কস আমাদের প্রয়োজন নাই, আমাদের জাস্ট 6টা। আমরা ইন টোটাল 6টা পাংচুয়েশন মার্কস জানলেই পরীক্ষাতে কমন চলে আসবে। 6টা, জাস্ট ট্রাস্ট মি, জাস্ট 6টা পাংচুয়েশন মার্ক সম্পর্কে জানলেই আমার পরীক্ষাতে 100% কমন। কি রে ভাই, আমার এক্সট্রা পড়ার দরকার আছে? আমার কষ্ট করে খালি খালি কষ্ট করে মাথার মধ্যে প্রেশার তো এমনিই বেশি, আরও প্রেশার নিয়ে আরও বেশি পড়ার দরকার আছে? কোনো দরকার নাই। জাস্ট 6টা নিয়ম পড়বো, 6টা পয়েন্ট পড়ে আমরা সলভ করে ফেলতে পারবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফুল স্টপ, একদম চুপচাপ করে দিতে হবে, ফুল স্টপ করে দিতে হবে। কমা, সেমিকোলন, কোলন, কোলনটা আমাদের দরকার নাই। নোট অফ ইন্টারোগেশন, এটা আমার দরকার আছে। দেন এক্সক্লেমেশন, এটা আমার দরকার আছে। এরপর হচ্ছে আমাদের কেবল ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন দরকার নাই, ড্যাশ দরকার নাই, ব্র্যাকেট দরকার নাই। তাহলে কয়টা বললাম? এই তো এগুলোই। কয়টা হলো দেখো তো ভাইয়া, এখানে একটা, দুইটা, তারপরে হচ্ছে আমাদের 3টা, 4টা, এটাও দরকার নাই, 5টা, 6টা। সো এই 6টা জাস্ট আমরা জানবো। আমরা ফুল স্টপ সম্পর্কে জানলে হয়ে যাবে, কমা সম্পর্কে জানলেই হবে। কমা, এটা নাকি কমা, মানে আহাম্মক, এটা নাকি কমা, এটা হচ্ছে আমাদের এটা কমা। সো এটা কমা, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন, এটাও আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে ইনভার্ট কমা, এগুলো তো আমরা জানি। অ্যাপোস্ট্রফি আমরা সবগুলোই প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার মাধ্যমে আমরা সেখান থেকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো ফুল স্টপ কখন বসে সবাই আমরা জানি। এই যে দেখো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্ষেত্রে ফুল স্টপ বসে, এগুলো দেখার কিছু নাই। অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত যে কোনো জিনিসের ক্ষেত্রে ফুল স্টপ বসে, যে MA, PhD, UK, USA, প্রফেসর, এগুলোর ক্ষেত্রে আধুনিককালে ফুল স্টপের ব্যবহার কমে গেছে, বাট চাইলে তোমরা এই সংক্ষিপ্ত শব্দগুলোর ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করতে পারো। তারপরে মানে কোনো ইন্টারোগেটিভের ক্ষেত্রে, কোনো ইন্টারোগেটিভ জিনিসের ক্ষেত্রে আমি ইন্টারনেটে সার্চ দেওয়ার ক্ষেত্রে www.10ms.com, সেখানে ফুল স্টপ ব্যবহার করতে পারি। আচ্ছা দেখ, একটা MCQ তোমাদেরকে দেই, তোমরা তো MCQ এখন পর্যন্ত কোনো সলভ করো না, একটা MCQ দিলাম তোমাদেরকে, দেখি কারা কারা সঠিক আনসার দিতে পারে। যে এট দ্য এন্ড অফ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স উই মাস্ট ইউজ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমাদের কোনটা ব্যবহার করা উচিত? অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে আমাদের কোনটি ব্যবহার করা উচিত দেখি বলো তো। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমাদের কোনটা ব্যবহার করা উচিত? বলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমাদের কোনটা ব্যবহার করা উচিত? ওকে, সো A B C নাকি D? 1 এর A বলছে, ফুল স্টপ বলছে, কোশ্চেন মার্ক বলছে, তারপরে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক বলছো, কমা বলছে, কোটেশন মার্ক বলছে। সো কোনটা হবে দেখি বলি তো। A বলছে, এক্স্যাক্টলি আমাদের আনসার হচ্ছে এখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স। যে কোনো কি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে স্টেটমেন্টও বলে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স বলো, ডিক্লারেটিভ সেন্টেন্স বলো, স্টেটমেন্ট বলো, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হবে। সো ফুল স্টপ খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং পাংচুয়েশন মার্কসের ক্ষেত্রে সবচাইতে বেশি কোনটা আসে পরীক্ষাতে জানো? সেটা হচ্ছে আমাদের এই যে কমা এবং ইনভার্টেড কমা, কোটেশন মার্ক যেটাকে বলি আমরা, ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা পরীক্ষাতে সবচাইতে বেশি আসে। আচ্ছা, এই যে কমায়ের ব্যবহার আমরা জানি, যে কোনো সেম জিনিস উদাহরণ দেওয়ার ক্ষেত্রে কমা দিয়ে 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 আমরা যাই, এটা দেখানোর কিছু নাই। দেন হাই অ্যান্ড লো, এগুলো দেখার দরকার নাই। কেস ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশনের ক্ষেত্রে মানে কোনো ব্যক্তির অ্যাপোজিট, মানে কোনো ব্যক্তির তোমার হচ্ছে পদবি, কোনো ব্যক্তির পরিচয় দেওয়ার ক্ষেত্রে, কোনো ব্যক্তির পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমাদের কমা ব্যবহার করতে হয়। যেমন দেখো এই যে প্রফেসর আইনস্টাইন দ্য গ্রেট ফিজিসিস্ট, এই যে দ্য গ্রেট ফিজিসিস্ট তার পরিচয় না, এই পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমাকে উভয় পাশে, এখানেও কমা পরেও কমা, আগে পরে দুই পাশে কমা ব্যবহার করতে হবে, আগে পরে দুই পাশে আমাদেরকে কমা ব্যবহার করতে হয়। সো এটা গেল গ্রেট ফিজিসিস্ট। এরপর হচ্ছে আমাদের কমা ইন্ট্রোডাক্টরি ইয়েস বা নো কে মূল বাক্য থেকে আলাদা করার জন্য এদের পরে কমা বসে। সো ইয়েস এর পরে মনে করো বাক্যটা যখন ইয়েস বা নো দিয়ে বা কোনো জিনিস লিখবা না, আমরা যখন ইয়েস বা নো দিয়ে কোনো জিনিস লিখি তখন কমা দিয়ে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়। ইয়েস বা নো দিয়ে যখন কোনো জিনিস লিখবো, কমা ইয়েস দিয়ে কমা দিয়ে বাদ বাকি জিনিস লিখবো, নো দিয়ে কমা দিয়ে বাদ বাকি জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এটা আমাদের লাগবে না, এটা আমরা সবাই জানি। কমায়ের ব্যবহার, স্যালুটেশন, ডিয়ার অমিত, ওই ডিয়ার অমিতের পরে কমা দিতে হয়, এটাও জানি, বলার কিছু নাই, এগুলো জানি, এগুলো দেখানোর কিছু নাই। কোলন লাগবে না আমাদের, কোলন আমার প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন কখন বসবে? প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন বসবে, সহজ উত্তর।
প্রশ্ন করলেই প্রশ্নবোধক চিহ্ন বসবে। সো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক প্রশ্ন করছে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন বসছে। ডু ইউ ফিল বেটার নাও প্রশ্ন করছে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন বসছে। সো এটা বলার কিছু নাই। এরপর আমরা চলে যাব নোট অফ এক্সক্লামেশন। অবাক হয়ে গেলে, যখন কোনো ব্যক্তি অবাকভাবে অবাক দৃষ্টিতে কোনো জিনিস করবে, তখন আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের নোট অফ এক্সক্লামেশন এই শব্দটা বসবে। সো হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হোয়াট আ সাকসেস, এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এরপরে হচ্ছে ভোকেটিভ কেসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ভোকেটিভ কেসের ক্ষেত্রে কমা ইউজ করতে পারি, আবার এক্সক্লামেশন সাইনও ব্যবহার করতে পারি, দুটোই কারেক্ট। ও গড, এই যে ও গড, এর আগে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, ও গড এক্সক্লামেটরি সেন্টেন্স না, এর পুরো ভোকেটিভ কেস, এক্ষেত্রে আমরা কমা ব্যবহার করছি। সো কমা ইউজ করলেও হয়, আবার ভোকেটিভ কেসের পরে এক্সক্লামেশন সাইনও ব্যবহার করলেও হয়। এটা আমরা প্র্যাকটিস করবো, এটা তুমি জানো। আর ইনভার্টেড কমা খুবই ইম্পর্টেন্ট। এই যে ইনভার্টেড কমাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন একজন ব্যক্তি কোনো উক্তি বলে, একজন ব্যক্তি যখন কোনো কথা বলে, ব্যক্তির কথা সরাসরি, একজন ব্যক্তি যখন কোনো সরাসরি কোনো কথা বলে, সরাসরি যখন কোনো কথা বলে, ওই সরাসরি কথাটাকে ডিরেক্টলি উপস্থাপন করার জন্য আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হয় যখন কোনো ব্যক্তি সরাসরি কোনো কথা বলে বা কোনো উক্তি দেয়, সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা ইউজ করতে হবে ভাইয়া। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো কারো উক্তি অবিকল তুলে দিতে বাক্যের মধ্যে ইনভার্টেড কমা বসে, যে বললাম অবিকল তুলে দিতে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া। একটা বক্তা যদি, ট্রাস্ট মি, এটা একটু ভালো মতো দেখো ভাইয়া, একজন বক্তা যদি পরপর মানে একটা বাক্য বলে, একজন বক্তা যদি একটা বাক্য বলে, তখন একটা বাক্য ইনভার্টেড কমার মধ্যে আসবে। একজন বক্তা যদি দুইটা বাক্য বলে একটানা, তখন ওই দুটা বাক্যের মধ্যে একটা ইনভার্টেড কমার মধ্যে আসবে। আর একজন বক্তা যদি তিনটা বলে, তাহলে তিনটা বাক্য একত্রে একটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসবে। তার মানে যদি ভেঙে বলে, ভেঙে বললে ভেঙে ইনভার্টেড কমার মধ্যে আসবে, আর একসাথে বললে পুরো লেখাটাই একটা ইনভার্টেড কমার মধ্যে চলে আসবে। সো একজন ব্যক্তি একটানা যতটুকু কথা বলবে, ততটুকু অংশ ইনভার্টেড কমার মধ্যে আমাকে লিখতে হবে। আচ্ছা, এটা বুঝানো, আমি তো আরেকবার বুঝাই। মনে করো একজন ব্যক্তি একটা বাক্য বলছে, এটা আমাদের একটা বাক্য ইনভার্ট করার মধ্য দিয়ে আসবে। তখন অপর ব্যক্তি আবার কথা বলছে, অপর ব্যক্তি কথা বলে সে আরেকটা সেন্টেন্স বলছে, তখন ওই বাক্যটা আরেকটা ইনভার্ট করার মধ্যে চলে আসবে। কিন্তু একজন ব্যক্তি যদি টানা দুটো বাক্য বলে, মনে করো একটা বাক্য বলছে ফুল স্টপ, আরো একটা বাক্য বলছে ফুল স্টপ, তখন এই দুটো বাক্য এইখান থেকে ইনভার্ট কমা শুরু হয়ে এখানে শেষ হবে না, এইখানে গিয়ে আমাদের ইনভার্ট কমা শেষ হবে। বা যদি বক্তা মনে করো তিনটা বাক্য বলে, তিনটা বাক্য বা আরো চারটা বাক্য বলছে, তখন এইখান থেকে ইনভার্ট কমা শুরু, এখানে আমাদের ইনভার্ট কমা শুরু, এখানে গিয়ে আমাদের ইনভার্ট কমা শেষ। এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাতে ইনভার্ট কমার ব্যবহারটা জানতে হবে। আচ্ছা, এটা আমরা মোটামুটি জানি, এটা বলার কিছু নাই, আর বলবো না। অ্যাপোস্ট্রফি যখন কোনো সংক্ষিপ্ত কিছু হবে, তখন অ্যাপোস্ট্রফি বসে, সেটা আমরা জানি। পজেসিভ অধিকার বোঝানোর ক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রফি বসে, সেটাও আমরা জানি। এরপর হাইফেন লাগবে না, আমাদের হাইফেন লাগবে না। আমরা মূলত প্র্যাকটিসের দিকে চলে যাই। প্র্যাকটিস আর ক্যাপিটালাইজেশন আমরা মোটামুটি জানি, সো ক্যাপিটালাইজেশন আমার দেখার কোনো দরকার নাই। আমরা এবার প্র্যাকটিসের দিকে চলে যাই। আচ্ছা, বোর্ড কোশ্চেন সলভ। আমরা এখন বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব। সবাই একদম কোমর বেঁধে নেমে পড়ো। হাতের পাশে গামছা থাকলে গামছা দিয়ে কোমর বাঁধো, লুঙ্গি থাকলে লুঙ্গি ঠিকমতো শক্ত করে বেঁধে আমরা এখন প্র্যাকটিসের দিকে চলে যাব। প্র্যাকটিস 1, বোর্ড, ঢাকা বোর্ড 2023 সালে এটা আসছে। সো ঢাকা বোর্ড 2023 সালে দেখি তো কি আসছে। Mehdi said to Nitu, "What's your program after text examination?" Nitu said, "I have decided to visit the Padma bridge. What an excellent idea it is." দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, একজন আরেকজনকে প্রশ্ন করতেছে। স্লাইড পাওয়া ভাইয়া আলফি, যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবা তারাই শুধুমাত্র স্লাইডটা পাবা, আদারওয়াইজ পাবা না। কিন্তু শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবা তারাই শুধুমাত্র হচ্ছে আমাদের এই স্লাইডটা পাবা, অন্য কেউ কিন্তু স্লাইড পাবে না। তো শেষ পর্যন্ত অবশ্যই আমাদের থাকতে হবে, আমাদের ডেফিনেটলি থাকতে হবে। ওকে, হ্যাঁ, সো ভালো মতো আমাদের খেয়াল করতে হবে। দেখো, মেহেদি সেড টু নিতু, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার টেস্ট এক্সামিনেশন, এটা তো পড়লামই। সো মেহেদি সেড টু নিতু,
কথা বলছেন, এটা আমাদের রিপোর্টিং ভার্ব, এটা আমাদের রিপোর্টের স্পিচ। তো মেহেদি সেড টু নিতু, এটা আমাদের কমা বসবে এখানে। দেখো এই যে মেহেদি সেড টু নিতু হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার টেস্ট এক্সামিনেশন। তো দেখো যে মেহেদি এটা আমাদের বড় হাতের ওয়ার্ড, প্রথম শব্দ বড় হাতের হবে মেহেদি। সেড টু নিতু এটা যেহেতু আমাদের রিপোর্টিং ভার্ব, এইটা রিপোর্টের স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচের মাঝে একটা কমা ইউজ করতে হবে। এই যে এরপরে হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার টেস্ট এক্সামিনেশন, এটা কি নিতুর ডিরেক্ট কথা না? নিতুর কিন্তু এটা ডিরেক্ট কথা, নিতুর এটা ডিরেক্ট কথা। সো ডিরেক্ট কথাগুলো আমাদের পুরো কথাটাই আমাদের ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসতে হবে। পুরো কথাটাই ইনভার্টেড কমার মধ্যে। আমরা জানি রিপোর্টের স্পিচ আমাদের অলওয়েজ আমাদের ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসতে হয়। তো দেখো এই যে হোয়াটস ইউর প্রোগ্রাম, পুরো কথাটাই হোয়াটস। এটা হোয়াটস বলতে এই যে এটা সংক্ষিপ্ত শব্দ না, হোয়াট ইজ। এই যে হোয়াট ইজ এর সংক্ষেপে একত্রে বলা হয় হোয়াটস। হোয়াট ইজ কে সংক্ষেপে বলা হয়ে থাকে হোয়াটস। তো এই যে দেখো হোয়াটস ইউর প্রোগ্রাম, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার টেস্ট এক্সামিনেশন, প্রশ্ন করতেছে, এই জন্যই কি আমাদের এটা হচ্ছে ইনভার্টেড কমা। এখানেও ইনভার্টেড কমা, এখানেও কি আমাদের হচ্ছে ইনভার্টেড কমা আমরা দিয়ে দিলাম। কথা বলছে একজন ব্যক্তি, আমাদের ইনভার্ট কমা দিয়ে বাক্যটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে নিতু সেইড আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট দ্য পদ্মা ব্রিজ। নিতু সেইড, নিতু কি বলছে? নিতু উত্তর দিচ্ছে না, তো নিতু সেইড এটাও কি আমাদের সেম এইভাবে সলভ করবো আমরা। নিতু সেইড কমা, এই যে নিতু সেইড কমা, এটা আমাদেরকে রিপোর্টের স্পিচ, পুরোটাই আমাদের ইনভার্ট কমার মধ্যে আসবে। আই বড় হাতের হবে, বিকজ আই অলওয়েজ একা বসলে বড় হাতের হয়, এটা আমরা সবাই জানি। সো ইনভার্ট কমা, আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট পদ্মা ব্রিজ, ফুল স্টপ, বাক্যের শেষে ফুল স্টপ দিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাদের ইনভার্ট কমা ক্লোজ। তারপরে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, কি দারুণ সিদ্ধান্ত এটা, কি দারুণ সিদ্ধান্ত এটা। তাহলে হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এটা কি ধরনের বাক্য? এটা দেখি তো বলো কি ধরনের বাক্য এটা। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এটা আমাদের কি ধরনের বাক্য? দেখি কে পারবা? হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, দ্রুত জানাতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত কমেন্ট করে, হ্যাঁ দ্রুত কমেন্ট করতে হবে। ইয়েস, এটা আমাদের হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে কি বসে? একটা এক্সক্লেমেশন সাইন বসে। সো দেখো হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে যে নিতু বলছে। মেহেদি সেড টু নিতু, নিতু সেড আই হ্যাভ ডিসাইডেড টু, হ্যাঁ এটা মেহেদি বলছে, এটা মেহেদি তোমার নিতুকে বলছে। সো এটা মেহেদির কথাটা যেহেতু এটা সরাসরি কথা, পুরোটা আমাদের ইনভার্ট কমার মধ্যে থাকবে, আর বাক্যের ভেতরে যে এক্সক্লেমেশন সাইনটা এটা আমাদের বাক্যের ভেতরে বসবে। আমরা অনেক একটা ছোট ভুল করি, আমরা অনেকের ছোট্ট একটা ভুল করি, ভুলটা করি হচ্ছে যে ইনভার্টেড কমার বাইরে, এই যে ইনভার্টেড কমার বাইরে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন বা ফুল স্টপ বা হচ্ছে কি বলে এটাকে আমাদের এক্সক্লেমেশন সাইন, এগুলো ইনভার্টেড কমার বাইরে দেই। বাইরে দেওয়া যাবে না ভাইয়া, কখনোই বাইরে দেওয়া যাবে না। মানে ইনভার্টেড কমা শেষ, এখানে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন বাইরে দেওয়া যাবে না। অলওয়েজ ইনভার্ট কমার ভেতরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। যা হবে ইনভার্ট কমার ভেতরেই হবে, যা হবে ভাইয়া ইনভার্ট কমার ভেতরে আমাদেরকে ইউজ করতে হবে, অন্য কোনো কিছুতে ইউজ করা যাবে না। এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভাইয়া। আচ্ছা ডান, আমরা সেকেন্ড প্র্যাকটিস 2 তে চলে যাই। প্র্যাকটিস 2 আমরা এখন করবো, আমরা আরো দুটো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে আমরা একবারে ক্লাসটা শেষ করতে পারবো, এবং আমার বিশ্বাস তোমাদের ন্যারেশন এবং পাংচুয়েশন মার্কে পরিপূর্ণ নাম্বার আসবে। যদি তাও কোনো সমস্যা থাকে, আগামীকালকে ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হচ্ছে। ফাইনাল, ওটা কিন্তু ফাইনাল, মাস্ট মনে রাখতে হবে। এটাও রিভিশন, ওটা ফাইনাল রিভিশন। সো বুঝতে হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট। সো ইয়েস, আমরা এখন অন্য কিছু দেখতেছি। আমরা প্র্যাকটিস 2, যদি তারপরে কোনো প্রবলেম থাকে, কোনো শর্টকাট টেকনিক থাকে, আমরা শর্ট ভিডিওস দিয়ে তো তোমাদের সাথে আমরা আছি অলরেডি। এটা নিয়ে তোমাদের প্যারা খেতে হবে না, আমাদের সব প্যারা আমাদের। তোমরা যদি পরীক্ষাতে ভাইয়া প্লিজ ভালো করে পরীক্ষাটা দিবা। সো ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট। দেখো, once a rich banker said to a poor cobbler, how much do you earn a year? The cobbler replied, laughing, I never count in this way. I earn barely enough to pass a day, and I am happy. Are you really happy? said the banker. So বলছে আপনি কত টাকা কামান, আপনি কি আসলে খুশি, সুখী আপনার এই জীবন নিয়ে? তখন ও বলতেছে, কবলার বলতেছে যে ডেফিনেটলি, কবলা মানে মুচি, ডেফিনেটলি আই এম সো হ্যাপি উইথ মাই লাইফ নাও। দেখো, ওয়ান্স আ রিচ কবলার সেড টু আ পুয়ার, রিচ ব্যাংকার সেড টু আ পুয়ার কবলার। সো এটাও কি আমাদের ন্যারেশনের মতো করেই, ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট মানে
কি বলে এটাকে আমাদের হচ্ছে রিপোর্টিং ভার এবং রিপোর্টের স্পিচ, এই ডিরেক্ট ন্যারেশনের এইটাই বেশিরভাগ ক্ষেত্রে পাংচুয়েশনের ক্ষেত্রে আসবে। পাংচুয়েশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এইটাই আমাদের আসবে, এটা আমাদের আসবে। দেখো ওয়ান্স আ রিচ ব্যাংকার সেড টু আ পুয়ার কবলার, এটা আমাদের দেখো ওয়ান্স আর কমা হবে, এটা আমাদের এতটুকু আমাদের হচ্ছে রিপোর্টিং ভার্ব, এখানে কমা ইউজ করতে হবে, যে কমা ইউজ করলাম। এরপরেরটা হচ্ছে ডিরেক্ট কথা, কার? এই যে ব্যাংকারের ডিরেক্ট কথা। সো হাউ মাচ ডু ইউ আর্ন আ ইয়ার, এই যে যেহেতু কথা রিপোর্টের স্পিচের মধ্যে আমাদের ইনভার্ট কমা দিয়ে দিতে হবে। হাউ মাচ ডু ইউ আর্ন এ ইয়ার, আপনি একটা বছরে কত টাকা কামাই করেন, এই যে প্রশ্নবোধক চিহ্ন, এরপর হচ্ছে আমাদের এই ইনভার্ট কমা ক্লোজ। প্রশ্ন করতেছে না হাউ মাচ ডু ইউ আর্ন, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন, এরপরে এইটা। দ্য কবলার রিপ্লাইড লাফিং আই নেভার কাউন্ট ইন দিস ওয়ে, আমি কখনোই এভাবে কাউন্ট করি না, আমি কখনো গুনি নাই, আমি কখনো গুনি নাই। উমর ইসমাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি কখনো গুনি নাই যে আমি কত টাকা কামাইতেছি। তো দ্য রিপ্লাইড, দেখো রিপ্লাইড লাফিং, এখানে একটা কমা দিতে হবে, এর কারণে এটা আমাদের রিপোর্টিং ভার্ব। তো দ্য কবলার রিপ্লাইড লাফিং, রিপোর্টিং ভার্ব দিয়ে দিলাম। আই নেভার কাউন্ট দিস ওয়ে, আমি এভাবে কখনোই কি করি নাই, আমি গুনি নাই। তাহলে এটাও কি রিপোর্টেড স্পিচ, সো এটা ইনভার্ট করার মধ্যে আসবে, দেয় না এখানে না, আমি দিয়ে দিলাম ইনভার্ট করার মধ্যে আসবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আমাদের এখানে হচ্ছে ফুল স্টপ ব্যবহার করতে হবে। সো আই নেভার কাউন্ট ইন দিস ওয়ে। অলরাইট, এরপরে আই আর্ন বেয়ারলি এনাফ টু পাস আ ডে, এ কথাটা কে বলছে? এ কথাটা সেম আমাদের কবলার বলছে। সো বলছে আই আর্ন বেয়ারলি এনাফ টু, ও সরি, এখানে তো ভাই আমাদের ইনভার্ট কমা ক্লোজ হবে না, আই এম সরি। কেন ক্লোজ হবে না ভাইয়া বলো তো, কেন ক্লোজ হবে না? বিকজ কবলারের কথা এখনো শেষ হয় নাই, মুচির কথা কিন্তু এখনো শেষ হয় নাই। মুচি কিন্তু আরো কথা বলতেছে যে আই আর্ন বেয়ারলি এনাফ টু পাস আ ডে, আমি বেয়ারলি এনাফ, আমি চলার মতো টাকা কামাই তাহলে আমার হয়ে যায়, চলার মতো কিছু টাকা কামাই তাহলে হয়ে যায়। সো এখানে গিয়ে হয়তো বা লেখা শেষ হয়েছে, দেখো এই যে আই আর্ন বেয়ারলি এনাফ টু পাস আ ডে ফুল স্টপ, হয়তো বা এখানের কথা শেষ হয় নাই। অ্যান্ড আই এম হ্যাপি, এইখানে গিয়ে কথা হয়তো বা শেষ হয়েছে, অ্যান্ড আই এম হ্যাপি। সেই যে অ্যান্ড আই এম হ্যাপি ফুল স্টপ, এখানে গিয়ে তিনটা বাক্য, দেখো এই বাক্যটাও বলছে সে, এইটাও বলছে সে, অ্যান্ড আই এম হ্যাপি এইটাও বলছে কি কবলার, তিনটা বাক্য একত্রে বলছে। তিনটা বাক্য টানা বলার কারণে ঠিক এই প্রথম বাক্যে ইনভার্ট কমা শুরু এবং লাস্ট বাক্যে গিয়ে আমাদের ইনভার্টেড কমা শেষ। সো কি শিখলাম এখান থেকে? যে একজন বক্তা যত দ্রুত, যত বেশি কথা বলবে, একজন বক্তা যত বেশি কথা বলবে, যেখানে গিয়ে কথা শেষ হবে, যেখানে গিয়ে কথা শেষ হবে ঠিক সেখানে মূলত হচ্ছে আমাদের ইনভার্ট কমাটা ক্লোজ করতে হবে, সেখানে আমাদের ইনভার্ট কমাটা শেষ করতে হবে। অলরাইট, আর ইউ রিয়েলি হ্যাপি সেড দ্য ব্যাংকার, জিজ্ঞাসা করছে আর ইউ রিয়েলি হ্যাপি প্রশ্নবোধক চিহ্ন, এখানে ইনভার্ট কমা শুরু, এখানে ইনভার্ট কমা ক্লোজ, সেড দ্য ব্যাংকার, এই যে আমাদের বাক্যের শেষ, সেড দ্য ব্যাংকার ফুল স্টপ দিয়ে দিলাম। সো এগুলো হচ্ছে বেসিক্যালি কোশ্চেন করলে প্রশ্নবোধক চিহ্ন, আর বক্তা যতটুকু অংশ এক টানা বলবে, একসাথে বলবে, ততটুকু অংশ হচ্ছে আমাদের ইনভার্ট কমা দিয়ে 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 ব্যবহার করতে হবে। ক্লাসটার ম্যাক্সিমাম 5 মিনিটস হবে, আমি বেশি সময় তোমাদেরকে নিব না, জাস্ট 5 মিনিটস পরে আমাদের ক্লাসটা এন্ড করে ফেলবো ইনশাআল্লাহ। লাস্ট কোশ্চেনে চলে যাই আমরা, লাস্ট কোশ্চেনে চলে যাই। এখানে দেখো কি বলছে যে মাই মাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু স্কুল সেড আই, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকালকে স্কুলে গিয়েছো? সো মায়ের সাথে ছেলের খুনসুটি, মায়ের সাথে ছেলের কথোপকথন চলতেছে। তো দেখো কি বলছে, মাই মাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, এটাও সেম ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশন থেকে আসছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টের স্পিচ থেকে আসছে। সো ইজি। সো মাই মাদার সেড, দেখি তোমরা সলভ করো তো ভাইয়া। মাই মাদার সেড এখানে কি হবে? মাই মাদার সেড টু মি এখানে কি হবে? এখানে কি হবে? লাস্টটা তোমরা সলভ করে দেখি তো, তোমাদেরকে দিয়ে সলভ করাই কি হতে পারে। কোথায় কমা বসেনি ভাইয়া? কোথায় কমা বসে নাই? আগেটা কমা বসে নাই কোনটায়? আচ্ছা এখানে লাস্টে, এটা তো শেষে বসছে, এটা তো শেষে বসছে ভাই, পরে বসলে এটা তো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব বাক্যের শুরুতে বসলে কমা দিতে হয়, বাট বাক্যের শেষে বসলে কমা ইউজ করা বাধ্যতামূলক না। বাক্যের শুরুতে বসলে কমা দিতে হবে, কিন্তু বাক্যের শেষে বসলে কমা ইউজ করার জরুরি না। আচ্ছা, মাই মাদার সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু স্কুল সেড দ্য, সো এটা আমরা জানি। সো মাই মাদার সেড টু মি, এই যে এখানে মি এর পরে কমা বসবে, মি এর পরে এখানে কমা ইউজ করতে হবে। ওকে, হোয়ার আর ইউ গোয়িং, প্রশ্ন করতেছে কোথায় যাচ্ছ ভাইয়া, কোথায়? সো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? সো এই যে প্রশ্নবোধক চিহ্ন করছে এখানে, প্রশ্নবোধক চিহ্ন, হোয়ার আর ইউ গোয়িং। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল সেড আই, সো আই এম গোয়িং টু স্কুল, এটাও কি আমাদের ইনভার্ট কমার মধ্যে
থাকবে যে আই এম গোয়িং টু স্কুল ইনভার্ট কমা ক্লোজ, এখানে কমা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নাই, কমা দিলাম না, সেইড আই, ফুল স্টপ দিয়ে দিলাম। আইটা বড় হাতের হবে, বিকজ আই যদি কখনো একা একা বসে, ডিয়ার স্টুডেন্ট, আই যদি কখনো একা একা বসে তখন আমাকে মাস্ট আইটা বড় হাতের ইউজ করতে হবে, সেইড আই। এরপরে ডিড ইউ গো টু ইয়েস্টারডে, তো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি গতকাল স্কুলে গিয়েছো, তুমি কি গতকাল স্কুলে গিয়েছো জিজ্ঞাসা করছে। সো দেখো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে প্রশ্ন করতেছে, সো ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে প্রশ্নবোধক চিহ্ন আর ইনভার্টেড কমা আমাদের ক্লোজ করে দিলাম আমরা, ডিড ইউ গো টু ইয়েস্টারডে। এই কথাটা কে বলছে? এই কথাটা মা বলছে। সো বক্তা যতটুকু অংশ বলে, বক্তা যতটুকু অংশ বলবে একসাথে, ততটুকু অংশ হচ্ছে আমাদের ইনভার্টেড কমার মধ্যে নিয়ে আসতে হবে ভাইয়া, ততটুকু অংশ আমাদের ইনভার্টেড কমার মধ্যে আমরা নিয়ে আসব। এর হচ্ছে আমাদের সিলেট বোর্ড 22। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা হচ্ছে সিলেট বোর্ড 22 এবং তোমার হচ্ছে সিলেট বোর্ড 22। আচ্ছা, একটা এখানে ন্যারেশন থেকে দিব, একটা এখান থেকে দিচ্ছি, আর আরও একটা ন্যারেশন থেকে দিচ্ছি। তোমরা প্লিজ এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এইটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, সিলেট বোর্ড 2022 সালের এইটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা তোমাদের সাথে কথা বলছি। এটা একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, হোমওয়ার্কটা করে আমাদের যে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমার এই যে পেজ থেকে ক্লাসটা নিচ্ছি, এই পেজটা মেনশন করে এই হোমওয়ার্কটা পোস্ট করবা। আমি দেখবো তোমাদের কতটুকু হচ্ছে, কতটুকু তুমি বুঝতে পারছো, কতটুকু তোমার হচ্ছে, কতটুকু তোমার কতটুকু বুঝতে পারছো, এটা তুমি একটু হচ্ছে খেয়াল, মানে আমি তখন বুঝতে পারবো আর কি। তো তুমি এটার একটা হোমওয়ার্ক করবা, সিলেট বোর্ড 2022 সালের একটা হোমওয়ার্ক করবা। আর একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি ন্যারেশন থেকে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ওই ন্যারেশনের এটা তোমার হোমওয়ার্কটা করবা। 1 মিনিট। আচ্ছা, এই যে, আচ্ছা এখানে তোমার এটা 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 তো হচ্ছে ডিরেক্টলি নাই, সমস্যা নাই, এটা যেহেতু একসাথে নাই এটা আমাদের বের করতে অসুবিধা হতে পারে। আমি তোমাদেরকে অন্য একটা দিচ্ছি, জাস্ট আ মিনিট। ওকে, এটা আমরা সলভ করলামই। তো 4 নম্বরটা তোমরা এইটাই করো, শুধুমাত্র এই একটাই করো, ন্যারেশন তোমাদের প্রয়োজন নাই, তোমরা একটাই সমাধান করো, একটাই হোমওয়ার্ক করো। তোমরা সিলেট বোর্ড 2022 এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, ন্যারেশন থেকে তোমরা যেটা করবা, ন্যারেশন থেকে করবা হচ্ছে সিলেট বোর্ড 2022 এটারই ন্যারেশন করবা, এটারই পাংচুয়েশন এবং এটারই তোমরা হচ্ছে ন্যারেশনটা করবা। যাও দিয়ে দিলাম, দুইটাই সেম বোর্ড থেকে দিলাম, এটারই ন্যারেশন করবা এবং এটারই তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কটা সলভ করবা। সিলেট বোর্ডে যারা যারা আছে তারা তো অবশ্যই করবা, এবং বাদ বাকি বোর্ডের পোলাপানরাও, সব স্টুডেন্টরাই আমরা একত্রে এটাকে সলভ করবো কিন্তু অবশ্যই। সো সিলেট বোর্ড 22 সালের ন্যারেশন এবং পাংচুয়েশন দুইটাই আমরা সমাধান করে ভাইয়াকে কমেন্ট করে, মানে স্ক্রিনশট তুলে লিখে উত্তর লিখে জানাবা, আমি সেটা তোমাদেরকে চেক করে জানিয়ে দিব যে তোমাদের কতটুকু হচ্ছে কতটুকু হয়নি। ভাইয়া পোস্ট পেন্ডিং থাকবে, কারণ হিউজ নাম্বার অফ স্টুডেন্ট একসাথে পোস্ট করো তোমরা। সো এত স্টুডেন্ট যদি একসাথে পোস্ট করো তখন দেখা যায় যে আমাদের জন্য একটু হিমশিম খেতে হয়, সবার পোস্ট একসাথে অ্যাপ্রুভ করলে রিপ্লাই দেওয়াটা সুযোগ থাকে না। আমরা অল্প অল্প করে অ্যাপ্রুভ করি, সবার রিপ্লাই দেওয়ার পরে বাকিদেরকে আমরা অ্যাপ্রুভ করবো আস্তে আস্তে। সো তোমরা হয়তো বা একটু পরে অ্যাপ্রুভ হবা, মাস্ট একটু পরে হবা, আজ হোক কাল হোক অ্যাপ্রুভ হবাই, টেনশন নিও না ভাই। যারা অ্যাপ্রুভ তোমাদের হচ্ছে না এটা নিয়ে মন খারাপ করো না, মন খারাপ, তোমরা যদি মন খারাপ করো আমাদেরও মনটা খারাপ হয়ে যাবে। সো মন খারাপ করো না প্লিজ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পাংচুয়েশন মার্কসের বেসিক ডিসকাশন, বেসিক আলোচনা। আমরা কি দেখেছি তাহলে? এখানে আমরা ন্যারেশন নিয়ে কথা বলেছি ডিটেলসে, আমরা হচ্ছে কি বলে এটাকে পাংচুয়েশন নিয়ে কথা বলেছি। সবাই কি সবকিছু বুঝতে পেরেছো? একটু আমাকে জানো তো ভাইয়া, সবাই কি সবকিছু বুঝতে পেরেছো? সবাই কি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো? ন্যারেশন, আমি জানি এখানে অনেকে ক্লাস করতে আসে নাই, অনেকে আড্ডা দিতে আসছে, অনেকে কথাবার্তা বলতে আসছে, সময় নষ্ট করতে আসছে। এই শেষ মুহূর্তে এসে, শেষ সময়ে এসে, অন্তিম মুহূর্তে, মানে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা মুহূর্ত, এগুলো করার সময় কিন্তু এখন তোমাদের নাই। ক্লাসে তোমাদেরকে প্রয়োজনের খাতিরে ক্লাসটা নেওয়া, যদি ক্লাসটা করতে ইচ্ছা না হয় বের হয়ে গিয়ে অন্য কিছু করতে পারো বা পড়তে পারো, কিন্তু ক্লাসে এসে সময় নষ্ট করে সব কিছু নষ্ট করে আলটিমেটলি কোনো লাভ নাই, তোমার নিজেরই লস এবং সবচাইতে বড় লস। সময় নিয়ে যে খেলা করে, সময় নষ্ট করে, তার জীবনটা আলটিমেটলি নষ্টের দিকেই যাবে ভাইয়া, বুঝতে পারছো? সো প্লিজ, সময় নষ্ট করার সময় একদমই নাই, নষ্ট করার মতো সময় আমাদের কাছে একদমই নাই। আমরা একটু ইউটিলাইজ করবো। এত কষ্ট করে তোমাদের এই লাস্ট মুহূর্তে তো সব পড়ানো হয়ে গেছে, আমরা কেন এত কষ্ট করে তোমাদেরকে রিভিশন দেওয়াচ্ছি?
জাস্ট বিকজ অফ যাতে আমাদের শিক্ষার্থীরা ভালো মতো করে জিনিসগুলো জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে এবং ইমপ্লিমেন্ট করতে পারে। সো আমরা চেষ্টা করতেছি, তোমরা প্লিজ চেষ্টা করো, আমাদেরকে সাপোর্ট দাও। তোমাদের জন্য যতটুকু আমরা যদি 80% দিই, তোমরা কি 20% দিতে পারো না? দিতে তো পারি, অবশ্যই চাইলেই পারি। ইচ্ছা শক্তি থাকতে হয়। আমাদের শোভন ভাই একটা কথা বলছে, ম্যাথ টিচার, তোমরা তো ম্যাথ ক্লাসগুলো পরীক্ষার আগে তার ক্লাসগুলো করবা, যে চাইলেই হয় কিন্তু চাইতে হয়। তো তুমি চাইলেই হবে, কিন্তু তোমার তো চাইতে হবে। তুমি না চাইলে তো আলটিমেটলি হবে না ভাইয়া। এটাই আমি ন্যারেশন নিয়ে আমরা আশা করি সবকিছু কোনো সমস্যা থাকবে না। যদি তারপরে কোনো প্রবলেম থাকে, মার্ক দ্য টাইম, আগামীকাল ঠিক বিকেল 4টায় আমরা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস নিয়ে তোমাদের জন্য আমরা 10 মিনিট স্কুলের এই স্টুডিও থেকে আবার আসছি। সেম 4টা থেকে আমরা সবকিছু দেখব। ইংলিশ ফার্স্ট পেপারের উপর আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হবে। সাজেশনস যা যা দরকার কালকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ সবকিছু দেখবো, বুঝবো, শিখবো। সো প্লিজ কেউ মিস দিবা না রিভিশন ক্লাস, ফাইনাল রিভিশন এফআরএল ক্লাসটা। পারো আরো বললাম, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে, স্যার টার ম্যাডাম সবাইকে একত্রে বেঁধে নিয়ে এই ক্লাসটা করতে বসবা। যে না দেখেন ক্লাসটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ক্লাসটা করতে হবে। আমরা তো মোবাইলে সারাদিন শুধুমাত্র আড্ডায় বলেন ভিডিও দেখে সময় নষ্ট করি। দেখেন মোবাইলে আমরা কি দেখি, কত ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখি, এটা সবাইকে বলতে হবে। সো সবাইকে মেনশন করে দিতে হবে, ক্লাস শেয়ার করতে হবে এবং ফাইনাল রিভিশন লাইভ ক্লাস এফআরএল ক্লাসে যুক্ত থাকতে হবে। অ্যান্ড আর যদি কোনো টেকনিক্সের প্রয়োজন হয়, শর্ট ভিডিওস তো আমরা দিচ্ছি, সেখান থেকে বাদবাকি জিনিসগুলো তোমাদেরকে আমরা শিখাতে পারবো, বোঝাতে পারবো। ওকে, সো আজকে এতটুকুই থাকুক, আর কোনো কথা না বলি। তোমাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা, অনেক বেশি দোয়া থাকবে যাতে ভালো করতে পারো, অনেক ভালো রেজাল্ট আনতে পারো। সো দোয়া থাকবে, শুভকামনা থাকবে, সব কিছু তোমাদের ভালো হোক, এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য দোয়া করো। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে, এবং ডেফিনেটলি কালকে রেফারেল ক্লাসে দেখা হচ্ছেই। সো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।